ওকে, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ড ওপেন করে ফেলছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের ওয়েবসাইটে আগে থেকে অনেক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি আগে থেকে অনেক কিছু ইনস্টল দেওয়া আছে। তার মানে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো জিনিস আগে থেকে দেওয়া আছে। এই যে অনেক কিছু আছে, অনেক নতুন নতুন অপশন আছে, অনেক কিছু, অনেক সেটিং আছে। তো আসলে আমরা যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইনস্টল দিই, ইনস্টল দেওয়ার পর এত কিছু থাকে না। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর এত কিছু থাকে না। তো এই জিনিসগুলোকে আসলে মানে রিসেট দিয়ে নিতে হয়। তো রিসেট দিয়ে নেওয়ার একটা বুদ্ধি হচ্ছে, আপনার একটা প্লাগইন আছে। প্লাগইনের মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে রিসেট দিয়ে একবারে কমপ্লিট যেভাবে নিউ দিয়েছিলাম, মানে গতদিন আমরা যে ফাংশন গুলো দেখেছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে যে ফাংশন গুলো ছিল সে অবস্থায় চলে যাবে। আমরা এটা অনেকেই ভালো করে জানি যে আমাদের ফোন যখন অনেক বেশি মানে স্লো হয়ে যায়, তারপরে ফোনে অনেক বেশি কনটেন্ট হয়ে যায়, অনেক ঝামেলা করে, তখন সেক্ষেত্রে আমরা ফোনটাকে রিসেট দিই। রিসেট দিলে একবারে ফোন নতুনের মতন হয়ে যায়। ওই সেম পদ্ধতি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকেও একবারে নতুনের মতন করতে হলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটাকে রিসেট দিতে হয়। তাহলে রিসেট দেওয়ার জন্য যেহেতু আমরা একটা প্লাগইন ব্যবহার করব, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই প্লাগইন থেকে এড নিউ এ চাপ দিতে হবে। প্লাগইন থেকে এড নিউ এ চাপ দিতে হবে। ইনস্টল প্লাগইন মানে আগে থেকে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো দেখা যাবে। কিন্তু আমরা তো নতুন একটা প্লাগইন ইনস্টল করতে চাচ্ছি, এজন্য এড নিউ এ চাপ দিতে হবে। আমি কি বুঝাতে পারলাম? এই সবাই একটু রেসপন্স করেন, কি অবস্থা, বুঝা যাচ্ছে? জি ভাই। আবার একটু বলে। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে রিসেট দিব। রিসেট দিয়ে একবারে নতুন অবস্থায় নিয়ে যাব, কারণ এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে, অনেক সিস্টেম চলে আসছে যেগুলো আমাদের লাগবে না। আমরা গতদিন যখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়েছিলাম তখন কি এতগুলো অপশন ছিল? তখন অনেক কম অপশন ছিল না, এতগুলো তো ছিল না। তাহলে ওয়ার্ডপ্রেসটাকে আমরা যদি চাই একবারে নতুন অবস্থা মানে ফ্রেশ করতে, যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি তখন যে অপশনগুলো ছিল বাই ডিফল্ট সে অবস্থায় নিয়ে যেতে, তখন আমাদের ওয়ার্ডপ্রেসটাকে মানে রিসেট দিতে হবে। রিসেট, আমরা যেরকম ফোনের অনেক কন্টেন্ট হয়ে গেলে, ফোনটা অনেক ভারী হয়ে গেলে আমরা জি ফোনটাকে রিসেট দিয়ে দিই, দিয়ে একবারে নতুনের মতন করি, ওই সেম পদ্ধতিতে ওয়ার্ডপ্রেসটাকেও রিসেট দিতে হয়। তাহলে যেহেতু এটা একটা প্লাগইন ব্যবহার করব, এজন্য প্লাগইন থেকে অ্যাড নিউ এ চাপ দিলাম। অ্যাড নিউ, অ্যাড নিউ চাপ দেওয়ার পর এই যে এখানে যতগুলো প্লাগইন দেখতেছেন, এই যে এগুলো এক একটা প্লাগইন, এই যে এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন, এগুলো সবগুলো এক একটা প্লাগইন। তাহলে আমি গতদিন আপনাদেরকে বুঝাইছিলাম, মনে আছে কিনা? এই থিম আমাদেরকে ডিজাইনটা দিবে, শুধুমাত্র কেমন দেখতে হবে এই ডিজাইনটা দিবে, স্ট্রাকচার দিবে। আর প্লাগইন আমাদেরকে ফাংশনালিটি গুলো দিবে। এই যে আমরা রিসেট দিয়ে একবারে নতুন করে সম্পূর্ণ নতুন একটা অবস্থায় নিয়ে যাব, তাহলে এটা একটা ফাংশনালিটি না? ওয়েবসাইটের একটা ফাংশনালিটি না? একটা সিস্টেম না? তখন সেক্ষেত্রে আমরা প্লাগইন ব্যবহার করছি। তাহলে কোথায় প্লাগইন ব্যবহার করব আর থিমের কাজ কি, প্লাগইনের কাজ কি, বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তাহলে এখানে যতগুলো আমরা দেখতেছি, এই যে চোখের সামনে এখানে যতগুলো প্লাগইন আছে, এই প্রত্যেকটা জি ভাই। প্লাগইন, এগুলো সবগুলো হচ্ছে ফ্রি প্লাগইন। ফ্রি মানে এগুলো আমরা ইচ্ছা মতন ব্যবহার করতে পারবো, এগুলোর জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। তাহলে আমরা এই সবার ফার্স্টে যে সার্চ প্লাগইন লেখা আছে এখানে সার্চ দিব। আমরা লিখবো হচ্ছে WP, তারপরে একটু ফাঁকা দিব, ফাঁকা দিয়ে লিখবো RESET, রিসেট। এই যে নাম বলছি, নামটা লিখে নেন, না হলে এই যে ক্লাস শেষ হয়ে যাবে তখন ভাইয়া কি বলছিল, ভাইয়া কি বলছিল এরকম করতে হবে। এগুলো যাতে না করতে হয় এজন্য যখন বলবো ক্লাসে মনোযোগ দিয়ে একটু করে টুকে নিবেন, তাহলে এগুলো সবসময় নোট ডাউন হিসেবে থেকে যাবে, সবসময় মনে থাকবে। তাহলে এখানে WP রিসেট লিখবেন, প্লাগইনের নাম হচ্ছে WP রিসেট। এটা লেখার সাথে সাথে দেখেন এই যে এখানে আমাদের WP রিসেট নামে প্রথমেই যে প্লাগইন আসছে, এই যে এরকম তীর চিহ্ন, একটা লাল একটা কালো, তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাগইন। আপনারা এই প্লাগইনে ইনস্টল নামে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন, তাহলে কি হয়ে যাবে, এটা ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে।
আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এটা আগে থেকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট করা আছে। যদি ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট না করা থাকতো তাহলে আগে ইনস্টল নাও ক্লিক করতে হবে, তাহলে ইনস্টল হবে। এরপরে এখানেই অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তাহলে এখন আমরা কি করব? এই ডাব্লিউপি রিসেট প্লাগইনটাকে খুঁজে বের করব, এটা কোথায় পাওয়া যায়। ডাব্লিউপি রিসেট প্লাগইনটা মূলত পাওয়া যায় হচ্ছে এই টুলস থেকে। টুলস এর ভিতরে মাউস নিয়ে গেলে, টুলস এর উপরে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে এই সবার নিচে দেখেন এই যে ডাব্লিউপি রিসেট, এই যে ডাব্লিউপি রিসেট, এটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা ওপেন হবে। এই যে ওপেন হলো, ওপেন হয়ে গেল। সবার নিচে আসতে হবে মাউস স্ক্রল করে। সবার নিচে এসে এইখানে দেখেন কিছু টিক চিহ্নের অপশন আছে। এই যে টিক চিহ্নের কিছু অপশন আছে। তাহলে প্রথম অপশন বলছে রিঅ্যাক্টিভেট কারেন্ট থিম, তার মানে রিসেট দেওয়ার পরে এই থিম যেটা আছে, থিম আমাদের এখন এখানে তো একটা থিম ইনস্টল দেওয়া আছে, তাই না? থিম তো বাই ডিফল্ট একটা থিম থাকে। তাহলে এখন আমরা যদি ওয়েবসাইটটাকে দেখি, দেখবো যে ডিজাইন আছে, একটা সুন্দর ডিজাইন আছে। নেটের বেহাল অবস্থা, আসতেই সারাদিন লাগতেছে। এই যে একটা ডিজাইন আছে, তাহলে যখনই এই যে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে, তার মানে নিশ্চয়ই এখানে একটা থিম কাজ করছে, তাই না? থিম ছাড়া তো এই স্ট্রাকচার, এই ডিজাইনটা আসবে না। তাহলে নিশ্চয়ই এখানে একটা থিম ইনস্টল দেওয়া আছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, শোনা যায় ক্লিয়ার। তাহলে এই থিমটাকে আপনি যদি চান আবার অ্যাক্টিভেট করতে, মানে রিসেট দিয়ে দিলে তো এটা কি হয়ে যাবে, মানে আর কাজ করবে না। তাহলে এটাকে যদি আবার অ্যাক্টিভেট করতে চান, তখন এই টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এই টিক চিহ্ন যদি দিয়ে দেন, তাহলে আপনার বর্তমানে যে থিমটা অ্যাক্টিভেট করা আছে সেটা রিসেট হবে, রিসেট হয়ে আবার নতুন করে অ্যাক্টিভেট হবে। এইটাতে টিক চিহ্ন যদি দেন, তাহলে রিঅ্যাক্টিভেট ডাব্লিউপি রিসেট প্লাগইন, মানে এই যে প্লাগইনের মাধ্যমে আপনি রিসেট করছেন, এই প্লাগইনটা আবার রিঅ্যাক্টিভেট হবে, মানে আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, ইনস্টল হয়ে অ্যাক্টিভেট অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যদি এইটাতে টিক চিহ্ন দেন, তাহলে রিঅ্যাক্টিভেট অল কারেন্টলি অ্যাক্টিভেট প্লাগইন, মানে আপনার যতগুলো প্লাগইন এখন আছে এগুলো সবগুলো আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এগুলো যদি সব অ্যাক্টিভেটই হয়, তাহলে তার আমার রিসেট দিয়ে কোনো কাজ নাই। এই জন্য এগুলো আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন। আপনাদের যখন প্রয়োজন হবে থিমটাকে আবার অ্যাক্টিভেট করার, তখন রিসেট দিতে পারেন এভাবে। আবার যদি মনে করেন যে আমি সবগুলো প্লাগইনকে আবার অ্যাক্টিভেট করব, তাহলে এভাবে রিসেট দিতে পারেন, এটা আপনাদের খুশি। আমাদেরকে যেটা করতে হবে, এই ভিতরে এসে লিখতে হবে RESET, রিসেট, এই লেখাটা লিখতে হবে। লেখার পর এই রিসেট সাইট এখানে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটা পপ আপ আসবে। এরপরে রিসেট ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে চাকা ঘুরতেছে, তার মানে রিসেটটা কাজ করছে। এই যে রিসেট হয়ে গেল, রিসেট হয়ে গেল, তার মানে ওয়ার্ডপ্রেস রিসেট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যেই ইউজার নেম পাসওয়ার্ড ছিল এগুলো রিসেট হয়ে গেল। এবার আপনাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। তাহলে আমি নতুন করে আবার লগ ইন করে নিলাম। আরে বাবারে, আমার ওয়েবসাইটে আমাকে ঢুকতে দিচ্ছে না, এখানে তো বিপদে পড়বো। এই যে দেখেন তো, এখন যতগুলো অপশন ছিল সবগুলো অপশন আছে কিনা, এখন কি সুন্দর সব ক্লিয়ার হয়ে গেছে কিনা। আমরা গতদিন এই কয়টা অপশন দেখেছিলাম, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর এই কয়টা অপশন চলে এসেছে। বোঝা গেল? বোঝা গেল না বুঝতে যায়নি? পেরেছি। এসে ভাইয়া। এখন কথা হলো, আমরা যদি রিসেট দিই, রিসেট দেওয়ার পর এই সবগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, মানে আমাদের ওয়েবসাইটে কাজ করে না।
কিন্তু ডিলেট হয়ে যায় না। ডিলেট হয়ে যাওয়া মানে কি, আমাদের ওয়েবসাইট থেকে একবারে সম্পূর্ণ চলে যাওয়া। তা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ চলে যায় না, আমাদের ওয়েবসাইটে থাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। চলেন চেক করি, তাহলেই বুঝতে পারবেন। প্লাগইনের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখবেন এই যে সবগুলো প্লাগইন কিন্তু আছে, এই যে সবগুলো, এই যে এতগুলো প্লাগইন দেখেন সবগুলো আছে, কিন্তু এগুলো অ্যাক্টিভেট অবস্থায় নাই, মানে আপনার ওয়েবসাইটে সচল নাই, আপনার ওয়েবসাইটে কাজ করছে না। এগুলো সব কি হয়ে গেছে, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে আপনার ওয়েবসাইট থেকে দূর হয়ে গেছে। প্লাগইন যতক্ষণ অ্যাক্টিভেট না হবে, অ্যাক্টিভেট না হওয়া পর্যন্ত এগুলো ওয়েবসাইটে কাজ করবে না। তাহলে এখন এই এই প্লাগইন গুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে তো আমার মানে ওয়েবসাইট থেকে চলে যাবে, তাহলে তো আমার ওয়েবসাইটটা ক্লিয়ার হবে। তাহলে ডিলিট করার জন্য এই যে ডান পাশে ডিলিট দেখতেছি, এই যে ডিলিট, এই ডিলিটে চাপ দিয়ে ওপরে ওকে দিতে হবে, তাহলেই এটা ডিলিট হয়ে যাবে। আবার এই ডিলিটে চাপ দিয়ে ওপরে ওকে দিতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। কিন্তু এইভাবে আমরা প্রত্যেকটা একে একে ধরে ধরে ডিলিট করতে হলে তো আমাদের অনেক সময় লাগবে। তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য এই যে প্লাগইনের উপরে এইখানে সবার মাথার উপরে যেই এই যে বক্স দেখছেন, এই বক্সে ক্লিক করলে দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। তাহলে এই মাথার উপরে বক্সে সিলেক্ট করে এই ওপরের এই যে টিক চিহ্ন, এই টিক চিহ্নের ভেতরে ক্লিক করে এই যে ডিলিট, এই ডিলিটে চাপ দিয়ে এই ডান পাশে অ্যাপ্লাই চাপ দিতে হবে, দিয়ে ওকে দিতে হবে, তাহলেই দেখেন আপনার সমস্ত প্লাগইন গুলো একে 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 ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করছি না। এই যে সবগুলো দেখেন একে 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 ডিলিট হয়ে যাচ্ছে। এই যে সব ক্লিয়ার, তার মানে শুধুমাত্র ডাব্লিউপি রিসেটটা থাকলো। আচ্ছা এবার বলেন তো বোঝা গেল কিনা, যতদূর বুঝাইলাম এবং যে জিনিসগুলো বুঝাইলাম, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে রিসেট করব, কিভাবে আমরা ডাব্লিউপি রিসেট প্লাগইনটা ব্যবহার করব, কিভাবে আমরা রিসেট করার পরে আমরা ফাইলগুলোকে একে একে ক্লিয়ার করব, এবং কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস যতদূর বুঝাইলাম, এগুলো সব বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে রেসপন্স করেন, একটু বুঝান তো, বলেন তো। জি ভাইয়া, বোঝা যাচ্ছে। কারো কোনো কনফিউশন, কোনো সংকোচ, কোনো দ্বিধা? না ভাই, বুঝছি। হাই ভাই। থাক ভাই, আপনি আর কথা বলেন না, এত কষ্ট করে কথা বলা লাগে। ওরে অবস্থা, কথা বলতে যে তো হার্ট ফেল করবেন। ওকে, তাহলে এখন আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা একবার রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এই যে এরকম ছিল না, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম ওই অবস্থায় চলে আসছে। তার মানে আমাদের আমাদের ওয়েবসাইটে এই কাজটা হয়ে গেছে। এবার অ্যাপিয়ারেন্স থেকে থিমের ভিতরে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো থিম ছিল এই সবগুলো থিম আমরা দেখতে পাবো। এই যে আমরা থিম গুলো দেখতে পাচ্ছি। তাহলে আমি বলেছিলাম যে থিম গুলো ডিলিট হবে না, থিম গুলোকেও আলাদা আলাদা ভাবে কি করতে হবে, ডিলিট করতে হবে। তাহলে এখন আমাদেরকে এই থিম গুলোকে ডিলিট করতে হবে। তাহলে থিম গুলোকে ডিলিট করতে হলে উপায় হচ্ছে, যে থিমকে ডিলিট করতে চায় সেই থিমের ভিতরে ক্লিক করতে হবে, ক্লিক করে এই ডান পাশে ডিলেটে চাপ দিতে হবে, এই যে ডিলেট, এই ডিলেটে চাপ দিয়ে ওকে তে চাপ দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, পুরোটা ডিলেট হয়ে যাবে। আবার ভিতরে চাপ দিতে হবে, দিয়ে নিচে ডিলেটে চাপ দিয়ে উপরে ওকে চাপ দিতে হবে, তাহলে সবগুলো কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তার মানে আমি যে যে থিম ডিলেট করতে চাই এখানে ক্লিক করে উপরে দিতে হবে, তাহলেই পুরোটা ডিলেট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই হচ্ছে অবস্থা। তা আমরা যেহেতু ডিভি থিমের কাজ শিখবো, তাহলে এই যে এটা হচ্ছে, একবারে মার্ক করে ডিলিট। না ওটা প্লাগ ইনের ক্ষেত্রে অপশন আছে, কিন্তু এই থিমের এখানে কোনো একবারে মার্ক করে
ডিলেটের অপশন নাই। এখন কেন নাই এটাও কোশ্চেন আসতে পারে। আসছে মনে কেন নাই এখানে? কারণটা হচ্ছে একটা ওয়েবসাইটে অনেক ফাংশনালিটি থাকতে পারে। জি তো ভাই। যত বেশি ফাংশনালিটি থাকবে তত বেশি প্লাগইন ইনস্টল দেওয়া থাকবে। তার মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন দেওয়া থাকবে, বা একটা ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন থাকতে পারে। কিন্তু একটা ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচার কেমন হবে ওয়েবসাইটটা দেখতে, এটা কি মানে কি বলবো, অনেকগুলো হয় নাকি একটাই হয়? একটাই হয়। একটা ওয়েবসাইটের ডিজাইন একটাই হয়, আর ওই ডিজাইনটাই নির্ভর করে থিমের উপর। তার মানে একটা ওয়েবসাইটে এট এ টাইম একটাই থিম অ্যাক্টিভেট থাকতে পারবে, মানে একটা থিমেরই ডিজাইন দিতে পারবো। দেখেন এই থিমের ডিজাইন আলাদা, এই থিমের ডিজাইন আলাদা, তার মানে আমি হয় চাইলে এই ডিজাইন নিতে পারবো, না হলে এটা নিতে পারবো, না হলে এটা নিতে পারবো, কিন্তু একসাথে তিনটাই নিতে পারবো না। কিন্তু প্লাগইন কিন্তু একসাথে তিনটা কেন, 3000 কোটিটাও নেওয়া যাবে। ওই জন্য জি ওইখানে ভাই। একসাথে সিলেক্ট করার অপশন আছে। কিন্তু থিম যেহেতু মাত্র কয়েকটা, এজন্য এখানে একসাথে সিলেক্ট করার অপশন নাই। একটা দোতলা বুঝতে বাড়িতে পারছি। লিফটের প্রয়োজন নাই, কারণ দোতলা বাড়িতে মানুষ পায়ে হেঁটেই উপর থেকে নিচে উঠবে। আর যেটা 20 তলা 10 তলা বা আরো বেশি উঁচু বিল্ডিং, তখন সেক্ষেত্রে লিফটের প্রয়োজন আছে। বোঝা যাচ্ছে কথাগুলো? জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেহেতু ডিভি থিমের কাজ শিখবো, তাহলে ডিভি থিম সম্পর্কে আমরা একটু জেনে আসি চলেন। তাহলে প্রথম কথা হচ্ছে ডিভি। ডিভি কি এটা আগে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা ডিভির ভিতরে ঢুকলাম, ডিভি লিখে সার্চ দিলে এই যে elegantthemes.com নামে একটা ওয়েবসাইট অপশন পাবো। এই elegantthemes.com এর ভিতরে এই যে এর ভিতরে যদি আমরা যাই, তাহলে এই যে এরকম একটা ওয়েবসাইটের ইন্টারফেসে আমরা আসতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিজাইন, এত সুন্দর একটা ডিজাইন, এই সুন্দর ডিজাইনটাই হচ্ছে ডিভি থিমের। আমরা একটু নিচের দিকে স্ক্রল করি আস্তে আস্তে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, ডিজাইনগুলো কতটা সুন্দর এবং কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই ডিভি থিমে আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইনগুলোকে করে দেখাচ্ছে এবং কত সুন্দরভাবে এই ডিজাইনগুলো চোখের সামনে দেখা যাচ্ছে। এই জন্যই ডিভি থিমটা এত বেশি পপুলার। এবং এই ডিভি থিমের আপনার প্রত্যেকটা ক্লায়েন্ট এই ডিভি থিমটাকে চিনে, মানে এই ডিভি থিমটা এতটাই বেশি পপুলার যে প্রত্যেকটা ওয়েবসাইটে এই ডিভি থিমটা ব্যবহার করা হতো। এখন এলিমেন্টর আসার পরে এলিমেন্টরের পপুলারিটিটা একটু বাড়ছে, কিন্তু ডিভি এখনো 1 নাম্বার পরিচিত বেস্ট সেলার থিম হিসেবে ডিভি থিমটা এখনো জনপ্রিয় আছে। কারণ এই যে দেখছেন ডিজাইন গুলো সুন্দর, ইন্টারফেস সুন্দর, সবকিছু, এবং এই ডিভির মাধ্যমে সবকিছু করা যায়। তাহলে আমরা কি কি করা যায়, এদের কি জিনিস একটু আমরা দেখে আসি। তাহলে এই হচ্ছে ডিভির অবস্থা। তাহলে এবার একটু আমাদেরকে দেখতে হবে যে এই ডিভি থিমটা আসলে মূলত মানে কিভাবে পাওয়া যায়, তারপরে এর দাম কত, এগুলো একটু জানতে হবে। তো আমরা এই প্রাইসিং এ ক্লিক করলাম। প্রাইসিং এ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়ান লাইসেন্স কমপ্লিট অ্যাক্সেস আনলিমিটেড ওয়েবসাইটস ইউজ। তার মানে এই এই থিমটা যদি আপনি কিনে নেন, তাহলে এটাকে আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আনলিমিটেড ওয়েবসাইট মানে কি? আনলিমিটেড ওয়েবসাইট মানে আপনি, আপনার নাতিপুতি, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নাতিপুতির নাতিপুতি, এইভাবে বংশ পরম্পরায় সবাই ব্যবহার করতে পারবেন। বুঝাতে পারলাম নাকি? অন্যরা যেন কি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি এই হচ্ছে অপশন। এদের দুইটা কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, এখানে আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইয়ারলি, মানে আমরা 1 বছরের জন্য টাকা দিব, 1 বছর পর আবার কিনবো। আরেকটা হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইম মানে হচ্ছে আজীবনের জন্য কিনে নেওয়া। তাহলে ইয়ারলি মানে হচ্ছে ইয়ারলি অ্যাক্সেস, আর একটা লাইফ টাইম অ্যাক্সেস। ইয়ারলি অ্যাক্সেস হচ্ছে $89, মানে আপনি $89 দিবেন
দিয়ে আপনি 1 বছরের জন্য এটাকে ব্যবহার করতে পারবেন। 1 বছরের জন্য এখানে এই থিমটাকে আপনি আনলিমিটেড ওয়েবসাইট যত খুশি তত 1 বছরের জন্য ব্যবহার করতে পারবেন। আর আরেকটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস, মানে আজীবনের জন্য কিনে নেওয়া। তাহলে আজীবনের জন্য কিনে নিতে হলে আপনাকে প্রায় এই যে $250 উপরে পড়বে। 249 দেওয়া আছে, ওই চার্জ দিয়ে ভ্যাট দিয়ে 250 এর উপরে পড়বে। তাহলে $250 দিতে হবে আপনাকে। এই $250 দিয়ে আপনি এই মানে আজীবনের মতন এটাকে কিনে নিতে পারবেন। তাহলে এই থিমটাকে মানে ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা এটা একটু দেখতে হবে। তো চলেন আমরা একটু সুবিধাটা দেখে আসি। তাহলে এই ডিভির ভিতরে আমরা যদি লেআউট লাইব্রেরিতে ক্লিক করি, লেআউট মানে কি বোঝাচ্ছে? লেআউট মানে হচ্ছে ডিজাইন। ওই যে থিমের যে ডিজাইন হয় সুন্দর, এক একটা এক এক রকম ডিজাইন, কোনটা কোন দিকে হবে এরকম। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 193 লেআউট প্যাক। তাহলে 193 লেআউট প্যাক মানে কি? 193 লেআউট প্যাক মানে হচ্ছে 193টা ওয়েবসাইটের ডিজাইন এখানে করে দেওয়া আছে। চিন্তা করা যায়? 193টা ওয়েবসাইটের ডিজাইন এখানে অলরেডি করে দেওয়া আছে, কমপ্লিট ওয়েবসাইট এখানে করেই দেওয়া আছে আপনার জন্য। আপনি শুধুমাত্র এগুলোকে ধরবেন, ব্যবহার করবেন, কাস্টমাইজ করবেন, ক্লায়েন্টকে দিবেন, আপনার কাজ শেষ। তাহলে এই যে রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। এই রেস্টুরেন্টের ওয়েবসাইটের ভিতরে ক্লিক করলে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটে কি কি থাকতে পারে? একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটে অ্যাবাউট পেজ থাকতে পারে, হোম পেজ থাকতে পারে, দোকান যেহেতু কি কি কিনবে, কি কি খাবার কিনবে এরকম সব পেজ থাকতে পারে, গ্যালারি পেজ মানে ওই রেস্টুরেন্টে খাবারের ছবিগুলো থাকতে পারে, এরকম সবগুলো পেজ এখানে দেওয়া আছে। আপনি একটা করে ক্লিক করবেন আর ডিজাইনগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর, এই যে ডিজাইনগুলো দেখেন। চলেন আমরা ভিউ লাইভ ডেমো করি, তাহলে আরো সামনাসামনি ভালোভাবে দেখতে পাবো। যে ডিজাইনগুলো দেখে তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন। এই যে এই হচ্ছে কমপ্লিট একটা পেজ। তাহলে এইরকম এখানে আরো অনেকগুলো 8টা পেজ আছে। এই সব 8টা পেজ মিলে এটা একটা ওয়েবসাইট। তাহলে এইরকম এখানে টোটাল 193টা ওয়েবসাইট তৈরি করে দেওয়া আছে। তাহলে ওয়েবসাইট আপনার কি কি ধরনের হতে পারে? আপনার বিজনেসের জন্য যে কোনো ওয়েবসাইট হতে পারে, এডুকেশন মানে পড়াশোনার জন্য ওয়েবসাইট হতে পারে, ফ্যাশন মানে আপনার ফ্যাশন, ওই যে বিউটি পার্লার টাইপের ফ্যাশন টাইপের ওয়েবসাইট হতে পারে, খাবারের ওয়েবসাইট হতে পারে, ফিটনেস জিমের ওয়েবসাইট হতে পারে। তার মানে যত ধরনের ওয়েবসাইট হতে পারে সেই সব ধরনের ওয়েবসাইটের জন্য এখানে অলরেডি ওয়েবসাইট গুলো ডিজাইন করেই দেওয়া আছে। আপনাকে শুধুমাত্র শিখতে হবে এই ডিজাইনগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই ডিজাইনগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়, প্রত্যেকটা জিনিস আপনাকে ভেঙে ভেঙে শেখা লাগবে। তাহলেই তো আপনি এই থিমটাকে ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, তাই না? জি ভাই। তাহলে এই থিমটা কেন এত পপুলার এবং কেন এই থিমটা এত জনপ্রিয় এবার কি বোঝা গেল? যে থিমটাতে 200টার হ্যাঁ মতন ভাই। ডিজাইন, 200টার মতন ওয়েবসাইট এবং এত সুন্দর সুন্দর ওয়েবসাইট করেই দেওয়া আছে। তাহলে ক্লায়েন্ট এই থিমটা একবার যদি কিনে নেয় তাহলে এটাকে সে সারা জীবন যত খুশি তত ব্যবহার করতে পারছে, আবার সারা জীবন যত খুশি তত ওয়েবসাইট ডিজাইন করতে পারছে। এই জন্যই এই থিমটা এত বেশি পপুলার। আপনি আপনি কাজ শিখছেন, আপনি ধরেন কথার কথা এটা কিনে নিলেন, তাহলে আপনি আপনার সারা জীবনে যত ক্লায়েন্টের কাজ করবেন প্রত্যেকটা ক্লায়েন্টের কাজে আপনি এই থিমটাকে ব্যবহার করতে পারবেন এবং এখানকার সমস্ত ফাংশন, সমস্ত এই ওয়েবসাইটের ডিজাইন গুলোকে ব্যবহার করতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? না হ্যাঁ ভাই। ভাই, বুঝছি। ওকে, তো আমরা এখন তাহলে এই ডিভি থিমটাকে অ্যাক্টিভেট করব। তাহলে আমরা এই ডিভি থিমটা যখন আপনারা নিবেন
এই ডিভি থিমটা নিলে আপনারা এই ডিভি থিমের মানে কাছে আমার মানে ডিভি থিমটা নিলে আমার কাছ থেকে নিলে এরকম সবগুলো ফাইল পাবেন। না, হ্যাঁ এই যে এরকম ফাইলগুলো পাবেন। হ্যাঁ, এই ফাইলের গুলোর মধ্যে আপনাদের সবগুলো জিনিস আছে। কি কি আছে? একটা হচ্ছে ডিভি থিম, তার মানে অরিজিনাল যে ডিভি থিমটা দেখলাম এই ডিভি থিমটা পাবেন। এই ডিভি থিমের সাথে এই দুইটা প্লাগইন পাবেন। এই দুইটা প্লাগইনের কাজ ব্লুম আর মোনার্ক, সোশ্যাল মিডিয়া প্লাগইন। আর ওই যে মেল চিম্পের আমরা যে কাজ করি ওই মেল চিম্পের কাজের মতন এখানে মোনার্ক নামে একটা প্লাগইন আছে যেটা ওই ইমেলের ওই ফাংশনালিটিটা দিবে, যেগুলো আমরা এগুলো দেখলে বুঝতে পারবেন, আপনারা যারা ডিভি জানেন বা চিনেন তারা বুঝতে পারবেন। আর ডিভি এক্সট্রা থিম, ডিভি থিমটা মূলত সব ধরনের ওয়েবসাইট ডিজাইন করার জন্য। আর ডিভি এক্সট্রা থিমটা হচ্ছে ব্লগ বা নিউজ পেপার ওয়েবসাইট ডিজাইন করার জন্য। আর ডিভি কার্ট নামে এখানে নতুন আরেকটা থিম আছে যে থিমটার দাম $40, এটাও আমি ফ্রি দিয়ে দেবো আপনাদেরকে। আমার কাছে যদি এটা কিনে নেন তখন সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো পাবেন। আর লেআউট প্যাক, তার মানে এখানে আরো অতিরিক্ত যত ধরনের লেআউট আছে, টেমপ্লেট লাইব্রেরি আছে, ওই 193টা ওয়েবসাইট বাদেও অন্যান্য আরো এখানে হেডার ফুটার ব্লক লেআউট প্যাক এগুলো সবকিছু আছে যেগুলো আলাদাভাবে আপনাকে কিনে নিতে হয়। তো ওগুলো আমি এখানে দিয়ে দেবো। তার মানে এই টোটাল কমপ্লিট এই সবগুলো ফাইল আপনারা পাবেন। এর ভিতরে ইউজার নেম আর এপিআই কি পাবেন। ইউজার নেম আর এপিআই কি করবে? এই ইউজার নেম আর এপিআই কি এর মাধ্যমেই আপনি এটাকে লাইসেন্স কি বলছে, এই লাইসেন্স কি এর মাধ্যমেই আপনি সারা জীবন আপনি এটাকে বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তাহলে এখন এই থিমটাকে আগে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এই থিমটাকে, যেহেতু এটা একটা থিম, তাহলে আমাদেরকে এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে চাপ দিতে হবে। থিমে চাপ দেওয়ার পর এই থিম, আচ্ছা সরি ভুল করে কাস্টমাইজারটা ওপেন করে ফেলছি। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চাপ দিতে হবে। থিমে চাপ দেওয়ার পর এই যে এখান থেকে অ্যাড নিউ চাপ দিতে হবে, মানে আমরা নতুন থিম অ্যাড করতে চাই। তাহলে এটা এই যে এর আগে এখানে দেখালাম ডাব্লিউপি রিসেট দিয়ে, তার মানে যদি এখানে যতগুলো আছে এগুলো সবগুলো ফ্রি, এখানে সবগুলো ফ্রি, কিন্তু আমরা তো ডিভি থিম ব্যবহার করব। ডিভি থিম তো ফ্রি না, ডিভি থিম হচ্ছে প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম থিম ইনস্টল দিতে হলে আপলোড করে ইনস্টল দিতে হবে। তাহলে এই আপলোড থিমে ক্লিক করব, তারপর চুজ ফাইল। এবার এখান থেকে আপনাকে ওই থিমের ফাইলটাকে দেখায় দিতে হবে। তাহলে আমার এখানে থিমের ফাইলটা হচ্ছে এর ভিতরে ঢুকে, এই ডিভি থিমের ভিতরে ঢুকে এই যে ডিভি নামে যে থিমটা আছে এই থিমটাকে সিলেক্ট করে ওপেনে চাপ দিতে হবে। ওপেনে চাপ দেওয়ার পর এই ইনস্টল নামে চাপ দিতে হবে। তাহলেই কি হয়ে যাবে? থিমটা ইনস্টল হয়ে যাবে। তারপর অ্যাক্টিভেটে চাপ দিতে হবে, তাহলে থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এত দূরই কাজ। একটা থিম ইনস্টল দিতে হলে, যে কোনো প্রিমিয়াম থিম ইনস্টল দিতে হলে এই দুইটা কাজ করতে হয়। অ্যাড নিউ চাপ দিয়ে চুজ ফাইলে ক্লিক করে আপনার থিমের ফাইলটাকে দেখায় দিতে হবে, তারপর ইনস্টল নামে চাপ দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, তাহলেই থিমটা ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই। তাহলে হ্যাঁ ভাই, এখন আমরা দেখতেছি বুঝতে এখানে পারছি। আমাদের থিমটা এই যে ইনস্টল হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে আমি অ্যাক্টিভেটে চাপ দিলাম, তাহলে এখন কোনটা অ্যাক্টিভেট হবে? এখন ডিভি থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে ডিভি থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। আর আগে যেটা অ্যাক্টিভেট ছিল ওটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কেন? কারণ আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা শুধুমাত্র একটা থিমই অ্যাক্টিভেট করতে পারবো, একটা থিমের ডিজাইনই ব্যবহার করতে পারবো। তাহলে এখন আমাদের ডিভি থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আর নিচের দিকে ডিভি নামে নতুন একটা অপশন চলে আসছে, দেখা যাচ্ছে এই যে ডিভি নামে নতুন অপশন চলে আসছে। তাহলে কিভাবে ডিভি থিম অ্যাক্টিভেট করতে হবে এতদূর কি বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, বুঝতে পারছি। না ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে এবার আমরা যেহেতু ডিভি থিমটাকে অ্যাক্টিভেট করলাম, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে ছিল এরকম, এই যে এরকম লাগছিল দেখতে। তাহলে নতুন থিম অ্যাক্টিভেট করেছি, তার মানে নতুন ডিজাইন চলে আসার কথা না? জি ভাই।
তাহলে জি, এখন জি। আমাদের ওয়েবসাইটটাকে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এই যে। তাহলে এখন এটা ডিভি থিমের ডিজাইন চলে আসছে। ডিভি থিমের স্ট্রাকচার লেআউট হচ্ছে এরকম, এই জন্য ডিভি থিমের স্ট্রাকচার ডিজাইন চলে আসছে। ঠিক আছে, ওখানে লাইসেন্সটা অ্যাড করব কিভাবে? লাইসেন্স অ্যাড করতে হবে, লাইসেন্স অ্যাড করার অপশন আমি দেখাচ্ছি, সমস্যা নাই। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তাহলে এখন আমরা দেখলাম কিভাবে থিম অ্যাক্টিভেট করব এবং থিমের ডিজাইনটা কিভাবে পরিবর্তন হবে, এগুলো আমরা দেখলাম। এবার তাহলে ডিভির আমরা অপশনগুলো একে একে দেখি। তাহলে এবার এই ডিভিতে ক্লিক করব, ডিভিতে ক্লিক করলে ডিভির যে অপশন, এই সমস্ত অপশনে যে আমাদের চোখের সামনে এখন চলে আসছে। তো এখানে ভিতরে ডিভি থিমের অনেকগুলো অপশন আছে, অনেকগুলো জিনিস আছে। এই সবগুলো আমাদের লাগবে না, এখানে কিছু কিছু জিনিস লাগে, যেগুলো আমি একে একে একটু দেখানোর চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে যে 16 জন আছেন, এখানে আমাকে একটু বলেন তো যে ডিভি থিমটা কতজন জানেন আগে থেকেই, কাজ জানেন কতজন? না ভাই, কাজ জানি না। হ্যাঁ ভাই আমি জানি। আমিও জানি না সাহেব ভাই। জানে? জি ভাই। বলছি নেহাল সাহেব জানেন? না ভাই, বেসিক আইডিয়া আছে, এমনি ওরকম নাই। যাক, নেহাল সাহেব কেমন লাগছে ডিভির ক্লাস? আপ নেই ভাই, মেন জিনিস, হ্যাঁ, কি বলেন, কিছুই তো শুনি মেন না। পার্ট যেটা, মেন পার্ট তো এখনো ইয়া করেন নাই ভাই, শুরু শুরু করেন নাই। মানে যখন আপনি লেআউট ক্রিয়েট করবেন, ওইটা কমপ্লেক্স লাগে আমার থেকে। হ্যাঁ, এলিমেন্ট দিয়ে আমরা যেভাবে ইজিলি ইয়া করতে পারি, লেআউট ক্রিয়েট করতে পারি ডিভি দিয়ে, ওরকম হ্যাঁ। ডিভিতেও পারবো, ওগুলো আমি চেষ্টা করব। আসলে যার কাছে যেটা, মানে এলিমেন্টর আসার পরে, এই এলিমেন্টরটার মানে আসার পরে অন্য কোনো বিল্ডার কারো কাছেই ভালো লাগে না। আসলে প্রত্যেকটা জিনিসের একটা ইউজার ফ্রেন্ডলি আছে, আর ওই যে বলে না যে যাকে যত বেশি ভালো লাগে, নয়নে যার চোখে যেটা যেমন। অনেককে দেখেন কালা পছন্দ করে বসে আছে, কিন্তু ওর চোখে কিন্তু ওটাই সুন্দর, এরকম বিষয় থাকে। রাইট। তো এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা একে একে দেখি জিনিসগুলো। তো প্রথম কথা হচ্ছে এখানে লোগো। লোগো মানে হচ্ছে আমরা ওয়েবসাইটটা দেখলেই যে এখানে ডিভির একটা ডিফল্ট লোগো দেওয়া আছে, এই যে লোগো। তাহলে এখন এখানে এই যে লোগোর এই অপশনের ভিতরে আপলোডে ক্লিক করে আমরা আমাদের যে লোগো, সেই লোগোটাকে দেখায় দিতে হবে। তাহলে আমাদের নতুন লোগোটা এখানে চলে আসবে। যেমন এই যে এটা হচ্ছে নতুন লোগো, আমি এই লোগোটাকে সিলেক্ট করে ওপেন দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে এই লোগোটা দেখেন আপলোড হয়ে গেল মিডিয়া লাইব্রেরিতে। এরপরে সেট অ্যাজ লোগোতে ক্লিক করলাম, তাহলে এই যে লোগোটা চলে আসলো। এবার সেভ চেঞ্জ দিলাম, তার মানে আমি যা কাজ করলাম সেটা সেভ হলো। এবার আমার সাইটটাকে একটা রিফ্রেশ দিলে দেখেন এই লোগোটা চেঞ্জ হয়ে যাবে, ওই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ডিভির লোগোটা চেঞ্জ করতে পারবো। এবার ফিক্স নেভিগেশন বার। ফিক্স নেভিগেশন বার বলতে কি বোঝায়? ফিক্স নেভিগেশন বার মানে হচ্ছে আপনি মাউস স্ক্রল করার পরেও দেখেন তো ওপরে এই যে হেডারটা, এই ওপরে হেডার, হেডার কাকে বলে এটা তো নিশ্চয়ই জানেন আপনারা, তাই না? জি। জি ভাই। তাহলে এই যে ওপরে যে হেডার আছে, এই যে হেডার, এই যে চারকোনা বক্স, আমি মাউস ঘোরাচ্ছি এই চারকোনা বক্স, এই হেডারের মধ্যে যে মেনুগুলো থাকে, এই যে এগুলোকে বলে মেনু। মেনু মানে হচ্ছে ন্যাভিগেশন মেনু। ন্যাভিগেশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। গতদিন বলেছিলাম যে হোম পেজ, অ্যাবাউট পেজ, এরকম বিভিন্ন ধরনের অপশন উপরে সিলেক্ট করে দেওয়া থাকে, যে জায়গাতে ক্লিক করে আমরা বিভিন্ন পেজে যেতে পারি। তো এগুলোকে বলতেছে ন্যাভিগেশন মেনু, কারণ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন পেজে ন্যাভিগেট করতে পারি। তাহলে এই ন্যাভিগেশন মেনুগুলো, লোগো, তারপরে সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো সবগুলো যে জায়গা জুড়ে থাকে সেটাকে বলে হেডার। তাহলে এই হেডারটা এখানে দেখেন স্টিকি হয়ে আছে, স্টিকি।
এলিমেন্টর যারা জানেন, এলিমেন্টর স্টিকি হেডার নামে একটা অপশন ছিল। স্টিকি মানে হচ্ছে আপনি মাউস স্ক্রল করার পরেও উপরে হেডারটা উপরেই থেকে যাবে, যতই মাউস স্ক্রল করেন উপরে হেডারটা থেকে যাবে। তাহলে এটাকে ডিভির ভাষায় বলতেছে ফিক্সড ন্যাভিগেশন বার। আপনার এখানে এনাবল করা আছে, এই জন্য আমি যখন মাউস স্ক্রল করে নিচে নামাচ্ছি তারপরেও দেখেন উপরে হেডারটা থেকে গেছে। কিন্তু আমি এটাকে যদি এখান থেকে ডিজেবল করে দিই, ডিজেবল করে সেভ চেঞ্জ দিই, তার মানে আমি কিন্তু এটাকে বন্ধ করে দিলাম। এবার যদি আমার সাইটটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন উপরে কিন্তু হেডারটা নাই হয়ে গেছে। এখন কিন্তু আর উপরে হেডার নাই, দেখেন ওই যে হেডার উপরেই আছে, মাউস স্ক্রল করলে হেডারটা ঢেকে যাচ্ছে। এটাই হচ্ছে ফিক্স ন্যাভিগেশন বার। বলেন তো বুঝতে পারলেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে এনাবল ডিভি গ্যালারি। তাহলে গ্যালারি নামে ডিভিতে একটা নতুন অপশন আছে। আমরা গ্যালারি যখন ক্রিয়েট করব তখন আমরা এখানে যদি অফ করা থাকে তাহলে আমরা ডিভি গ্যালারিটাকে মানে অ্যাক্সেস করতে পারবো না। এজন্য এটাকে এখান থেকে এনাবল করে দিতে পারেন। কালার পিকার ডিফল্ট প্যালেট, এখানে বাই ডিফল্ট কালার কিছু দেওয়া আছে। তাহলে আমরা এলিমেন্টর যখন ব্যবহার করতাম তখন এখানে আমরা বা যে কোনো একটা ডিজাইন যখন আমরা করব, ডিজাইনটা করার ক্ষেত্রে এই কালারগুলো বাই ডিফল্টই আমার চোখের সামনে দেখাবে। আমি এটাতে ক্লিক করলে হলুদ হয়ে যাবে, আমি এখানে ক্লিক করলে সবুজ হয়ে যাবে, মানে এই কালারগুলো অটোমেটিক্যালি আমার যেখানে কালার দরকার সেখানে দেওয়া থাকবে। আমি যদি এই কালারগুলোকে চাই না, মানে এই কালার প্যালেট এই কালারগুলোকে চাই না, আমার ডিজাইন করতে ধরেন এই লালের জায়গাতে লাগবে এই কালার, তারপরে এই কমলার জায়গাতে লাগবে হচ্ছে এই কালার, হলুদের জায়গাতে লাগবে এই কালার, তাহলে আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি এখানে চেঞ্জ করে দিলে আমার এই ওয়েবসাইটে আমি যত জায়গাতে ডিজাইন করবো এই সব জায়গাতে এখন এই কালার গুলোকেই দেখাবে। তখন আমি ক্লিক করার সাথে সাথে ওই কালারটা বসে যাচ্ছে, খুব সুবিধা হচ্ছে। তাহলে এটাকেই বলছে কালার প্যালেট, মানে ডিফল্ট অবস্থায় কোন কোন কালার গুলোকে দেখাবে ওগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক করে দিতে পারবেন। এবার হচ্ছে গ্র্যাব ফার্স্ট পোস্ট ইমেজ। ফার্স্ট পোস্ট ইমেজ, পোস্ট কাকে বলে? পোস্ট বলে হচ্ছে এই যে আমরা গতদিন দেখেছিলাম পোস্ট, আমরা একটা পোস্ট তৈরি করলে পোস্টের ভিতরে বিভিন্ন ধরনের অপশন থাকে। তাহলে এখানে অল পোস্টের ভিতরে অল পোস্ট মানে সবগুলো পোস্ট একসাথে দেখাবে। অ্যাড নিউ মানে নতুন পোস্ট আমরা তৈরি করতে পারবো। তাহলে এই অ্যাড নিউ চাপ দিলে আমরা কি করতে পারবো, নতুন একটা পোস্ট তৈরি করতে পারবো। তাহলে অ্যাড নিউ চাপ দিলাম, এই যে এরকম একটা অপশন আসছে, এটাকে কেটে দিলাম। এখানে প্রথমেই বলতেছে টাইটেল। টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে পোস্টের কি নাম হবে। প্রত্যেকটা পোস্টের একটা হেডলাইন থাকে, টাইটেল থাকে, নাম থাকে। তাহলে আমার এই পোস্টেরও একটা নাম দিতে হবে। পল্লব সাহেব কিছু বলবেন? হাত উঠাইছেন, বলেন দেখি। কই কথা বলে না, আবার হাত উঠায় বসে আছে। ওকে, তাহলে আমরা এখানে মনে করেন টাইটেল দিলাম নিউ পোস্ট। নিউ পোস্ট টাইটেল দেওয়ার পর আমাদেরকে এই পোস্টটা লিখতে হবে। তাহলে আমি ইউজ ডিভি বিল্ডারও ক্লিক করতে পারি, ইউজ ডিফল্ট এডিটরও ক্লিক করতে পারি। ডিফল্ট এডিটর মানে ওয়ার্ডপ্রেসের এডিটর, আর ডিভি বিল্ডার মানে আমার ওয়ার্ডপ্রেসে ডিভি থিম যেটা ব্যবহার করছি এই ডিভি থিমের বিল্ডার। এই যে এই ডিভি বিল্ডারটা লোড হয়ে গেল, এই দেখেন এখন ঘুরতেছে, এই যে লোড হয়ে গেল, বলতেছে ওয়েলকাম টু ডিভি বিল্ডার। তাহলে এখন এখানে আমি আমাকে ওয়েলকাম জানাইছে, স্বাগতম জানাইছে। এবার কি করে দেখি। এবার দেখেন এখানে কিছু অপশন দেখাচ্ছে। তাহলে এবার স্টার্ট বিল্ডিং এ ক্লিক করলে এই যে এখানে আমার কিছু অপশন পাচ্ছি। তাহলে এখানে এই প্লাসের ভিতরে বলতেছে ইনসার্ট রো। রো মানে কি? রো মানে হচ্ছে আনুভূমিক বরাবর লাইনকে বলা হয় রো।
আর উলম্ব বরাবর লাইনকে বলা হয় কলাম। উলম্ব বরাবর কাকে বলে আর আনুভূমিক বরাবর কাকে বলে? আনুভূমিক মানে হচ্ছে বাম থেকে ডানে, এই যে মাউস নিয়ে যাচ্ছি দেখেন বাম থেকে ডানে, এটাকে বলে রো। আর ওপরে নিচে এটাকে বলে কলাম। তাহলে প্রথম কথা হচ্ছে আগে এরকম একটা চারকোনা বক্স নিতে হবে, তারপরে তার ভিতরে ডিজাইন গুলোকে বসাইতে হবে। তাহলে ভিতরে সবার প্রথমে বাহিরে যে বাউন্ডারি থাকে, বাউন্ডারিটাকে বলে রো। আর বাউন্ডারির ভিতরে যে যে ঘরগুলো থাকে, এই ঘরগুলো হচ্ছে এক একটা কলাম। একটা বাড়ির কথা চিন্তা করেন, চারপাশে একটা বড় বিশাল যে বাউন্ডারিটা থাকে বাড়িটাকে ঘেরার জন্য, এটা একটা রো। আর এই রো এর ভিতরে প্রত্যেকটা ঘরগুলো হচ্ছে এক একটা কলাম, কলাম করে ভিতরে আপনার এই ডিজাইন গুলোকে বসানো থাকে। তাহলে এখানেও বলতেছে প্রথমেই কি বলতেছে, ইনসার্ট রো, তার মানে প্রথমেই একটা রো নাও। তাহলে আমি প্রথমেই এই যে এখানে রো নিলাম। এবার কি বলতেছে, ইনসার্ট মডিউল। মডিউল মানে হচ্ছে এই রো যে নিয়ে নিলে, তাহলে রো এর ভিতরে কি থাকবে, ডিজাইন থাকবে। তাহলে এবার তুমি ডিজাইন গুলোকে নাও। তাহলে প্রথমে আমরা যেহেতু পোস্ট তৈরি করছি, তাহলে এই ব্লগের উপরে ক্লিক করলাম। তাহলে এখন দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্ট, এই পোস্টটা চলে আসছে। তাহলে এই পোস্ট যখন চলে আসবে, এই পোস্টের ভিতরে আমরা, আচ্ছা এখানে একটু দেখি, আল্লাহ, আচ্ছা কঠিন লাগছে কি? না ভাই। আচ্ছা, ওই যে পিছনের দিকে আমরা যে কালার অপশন গুলো সেট করে দিয়ে আসলাম, বাই ডিফল্ট কালার, মনে আছে? জি। তাহলে এই যে দেখেন, এই যে এই কালার গুলো এই যে এখানে দেখা যাচ্ছে। তাহলে ওই পিছনের দিকে আপনি যে যে কালার গুলো ধরায় দিয়ে আসবেন, আপনার চোখের সামনে সেই কালার গুলো থাকবে। এন্ড কথার কথা, আমি হলুদ দেওয়ার সাথে সাথে দেখেন ওই যে কালার চেঞ্জ হয়ে গেল হলুদ, লাল দেওয়ার সাথে সাথে ওই যে কালার চেঞ্জ হয়ে গেল লাল। তাহলে এটা সুবিধা না? আমাকে কিন্তু আলাদাভাবে কালার গুলোকে বারবার ধরতে হচ্ছে না, ক্লিক করার সাথে সাথে সেই কালারটা বসে যাচ্ছে। এই জন্য পিছনের দিকে আমার ওইখানে ড্যাশবোর্ড থেকে ওই মানে কালারটাকে ধরায় দিয়ে আসতে হবে। তাহলে এই হচ্ছে অপশন। এবার আমরা একটু পিছনে ব্যাক যাই, ব্যাক দিয়ে আমরা একটু ডিভিতে আবার ফেরত যাই। এই যে এই কালারের ওইটা আসছে ওখান থেকে। গ্র্যাব ফার্স্ট পোস্ট ইমেজ। ফার্স্ট পোস্ট ইমেজ মানে কি, ওয়েবসাইটে যে পোস্ট গুলো থাকে, এই পোস্ট গুলো মূলত কিভাবে থাকে, পোস্ট গুলোর, আমার এখানে কোনো পোস্ট নাই এজন্য আমি দেখাইতে পারছি না। যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রথমেই দেখাচ্ছে। এই হ্যালো ওয়ার্ল্ড এর লেখাটাকে আমি আগে এডিট করি। আমি পোস্টের ভিতরে গেলাম, পোস্টের ভিতরে যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে এডিট করলাম। এডিট করার পরে এই হ্যালো ওয়ার্ল্ডে কোনো ছবি দেওয়া নাই, প্রত্যেকটা পোস্টের একটা ইমেজ থাকে। আমরা যখন ফেসবুকে পোস্ট তৈরি করি, এই যে পোস্ট লিখছে না, এই যে পোস্ট, এই পোস্টের দেখেন তো এই যে এখানে একটা ইমেজ আছে। এই প্রথম এই ইমেজ, এই যে ইমেজটা বড় করে দেখায় খুব সুন্দরভাবে, এই ইমেজটাকেই বলে হচ্ছে আপনার ফিচার্ড ইমেজ। এই প্রথমে যে সুন্দর করে বড় ইমেজটা দেখায়, যে প্রত্যেকটা দেখেন একটা সুন্দর করে বড় একটা ইমেজ, যে ইমেজটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই পোস্টটা কি সম্পর্কে। তাহলে এই প্রথমের এই ইমেজটাকেই বলে ফিচার্ড ইমেজ। তাহলে এরকমই আমাদের ওয়েবসাইটের পোস্টেও এসে এই যে নিচের দিকে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করে এই যে সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে আমাদেরকে ইমেজটাকে দেখায় দিতে হবে। তো এখানে তো আমাদের কোনো ইমেজ নাই, আমরা যেহেতু রিসেট দিয়েছি তাই আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওপেন দিলাম। তাহলে এখন ইমেজটা এখানে চলে আসলো। বলতেছে যে ইমেজটা অনেক বেশি বড়, ম্যাক্সিমাম সাইজ 250 পিক্সেল নেবে, মানে ইমেজটা অনেক বড়। তাহলে আমরা আরেকটা ছোট ইমেজ ধরায় দিই, দেখি। এই যে এটা নিছে, এই যে নিয়ে নিছে।
তাহলে এবার আমরা সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম, তাহলে এখন দেখেন ইমেজটা চলে আসলো। এবার আপডেট দিলাম, আপডেট দিয়ে এবার আমরা সাইটটাকে রিফ্রেশ দিই। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এখন দেখেন তো পোস্টটা চেঞ্জ হয়ে গেল না? এখন কি শুধু হ্যালো ওয়ার্ল্ড আছে, নাকি ওই ফিচার্ড ইমেজটা সুন্দরভাবে পোস্টের এখানে শো করছে? তাহলে এটা কিভাবে শো করে, কিভাবে কাজ করে বোঝা গেল? প্রত্যেকটা পোস্টের একটা ফিচার্ড ইমেজ আছে। ওই ফিচার্ড ইমেজটা প্রথমে দেখায়, তারপর নিচের দিকে টাইটেল দেখায়, তারপরে ওই পোস্ট সম্পর্কে কয়েকটা লাইন দেখায়। বোঝা গেল? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। ঘুমায় ঘুমায় বলতেছেন যে কিছু খাইছেন ডাল টাল নাকি আজকে? নেট প্রবলেমের জন্য এরকম শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, সেটা তো আমিও জানি রে ভাই। মজা করলাম আর কি। ডিবি পেজ বিল্ডার মজা করলে এলিমেন্টের মতন। হ্যাঁ, অনেকটা এলিমেন্টের মতন। এখন কত পার্সেন্ট মিলে এই কোশ্চেনটা করা কেমন হলো বলেন তো? হ্যাঁ, আমি কি মাপছি পার্সেন্টেজ দিয়ে হিসাব করে? এটা কেউ বলতে পারবে? হ্যাঁ, ভাই সহজে বোঝার জন্য। হ্যাঁ বুঝছি, কিন্তু পার্সেন্টেজ মিলে এটা কি মানে অঙ্ক করতেছি আমরা যে ডিভি আর ওইটার মধ্যে কত পার্সেন্ট মিলে? আপনিই বুঝতে পারবেন প্র্যাকটিস করলে। আচ্ছা যাই হোক, দুইটা ভিন্ন কালারের জিনিস। ব্যাপারে একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। আমরা ম্যানুয়ালি যদি কোনো কালার প্রয়োজন হয়, আমরা কালার কোড বসে কালারটা চেঞ্জ করতে পারবো না ডিবিতে? হ্যাঁ, পারবো না মানে এই কেন? প্লেটের কালার গুলো ছাড়া? অবশ্যই পারবো ভাই, ওটাও পারবো। আমরা যখন এডিট করব, ভিতরে যাব, বিল্ডারে ডিজাইনে যাব, তখন দেখতে পারবেন তখন আমরা কিভাবে কালার চেঞ্জ করছি। এখানে এটা আচ্ছা আসলে কালার প্যালেট সেট করে দেওয়ার মানেটা কি, আপনাকে ম্যানুয়াল যাতে না করা লাগে। আপনি একটা জিনিস বুঝেন, আপনি যখন ম্যানুয়ালি ক্লিক করবেন তখন এখানে ক্লিক করে এই যে এইভাবে ধরে ধরে আপনাকে কালার কোডটা চেঞ্জ করতে হবে অথবা কালার কোড এনে বসাইতে হবে। তাহলে এটা বুঝতে এই পারছি প্রবলেমটা ভাইয়া। তাহলে এটা বেশি সোজা, নাকি একটা ক্লিক করার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল এটা বেশি সোজা? এই জন্য এখানে জি কালার ভাইয়া। প্যালেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ওকে, এবার ব্লগ স্টাইল মোড মানে হচ্ছে এই যে ব্লগ যেরকম হয়, পোস্টটা আসলে ব্লগ টাইপের দেখানোর জন্য এই মোডটাকে এখান থেকে এইটাকে অন করে দিতে পারেন, তাহলে এটা ব্লগ স্টাইল মোড। এগুলো আসলে খুঁটে খুঁটে আমি এত দেখাচ্ছি তাই বোঝানোর জন্য, যাতে কোনো একটা বিষয়ে কনসেপ্ট না ক্লিয়ার থাকে। এই জন্য এগুলো জীবনেও লাগে না, এগুলো কোনো অনেক জায়গায় এগুলো। অনেক option আছে ভাইয়া। হ্যাঁ আপনার নিচের দিকে দেখতে পাচ্ছি ফেসবুক আইকন, টুইটার আইকন, গুগল আইকন, এগুলো এনাবল করলে শো করবে। জি, আচ্ছা আমরা দেখাচ্ছি একটু পরে। তাহলে অনেক এখন সুন্দর। আমরা দেখতেছি এই যে সাইড বার লেআউট। সাইড বার কাকে বলে? সাইড বার মানে হচ্ছে ব্লগ এ এই যে ওয়েবসাইটে এই যে ডান পাশে এই যে সার্চ বাটন থাকে, তারপরে এই যে এখানে ক্যাটাগরি গুলো শো করে, তারপরে আরো পোস্ট গুলো শো করে, এইটাকেই বলে সাইড বার। এই ডান পাশে যে বারটা থাকে, এই বারটাকে বলে সাইড বার। তাহলে এখন এই সাইড বারটা কোন পাশে আছে? ডান দিকে আছে, এখন আছে ডান দিকে। তাহলে এখন আপনি যদি এখান থেকে রাইট সাইড বার না দিয়ে আপনি যদি লেফট দিয়ে দেন, তার মানে এখন সাইড বারটা কোন দিকে হওয়ার কথা? বাম দিকে। তাহলে আমরা ওখানে সেভ দিয়ে একটা রিফ্রেশ দেন, দেখেন সাইড বারটা বাম দিকে চলে গেছে। ওকে, বোঝা গেছে? জি ভাইয়া, এইভাবে বুঝতে আমরা পারছি। সাইড বারটাকে চেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে এখানে যেটা লাগবে, গুগল চিন্তা করছো ক্লাসের মাঝে ওনার রং লাগছে। আচ্ছা, তা আমরা এখানে দেখতেছি শো ফেসবুক আইকন, শো টুইটার আইকন, এই যে আইকন গুলো এখানে এনাবল করা আছে, এগুলো কোথায় দেখাচ্ছে? তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে এই যে এইখানে এখানে এটাকে তো দেখানো আমি সম্ভব না, এই বারটা ধরে আছে। এই যে আমি উপরে উঠাই তাহলে দেখতে পাবেন। খেয়াল করেন সবার নিচে এই যে ফেসবুক, এই যে টুইটার, এই যে গুগল প্লাস, আর এই যে সবগুলো আইকন দেখাচ্ছে। এগুলোই আসছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে। এই যে টুইটার বন্ধ করে দিলাম, এই যে ফেসবুক বন্ধ করে দিলাম, এবার দেখবেন টুইটার আর ফেসবুকটা বন্ধ হয়ে গেছে। এবার একটা রিফ্রেশ দিই, খেয়াল করেন
ওই যে দেখেন চলে গেছে, বোঝা গেল? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এখান থেকে এই অপশন গুলো এভাবে কাজ করে। এবার এই যে ফেসবুক, এই যে এখানে অন করে দিলেন, তাহলে ফেসবুকে ক্লিক করলে যে ফেসবুকে যাবে ওই লিংক গুলো এই যে এখানে বসায় দিতে হবে। এই যে এগুলো প্রত্যেকটা লিংক নিয়ে এসে এখানে বসায় দিতে হবে। এবার হচ্ছে নাম্বার অফ প্রোডাক্টস ডিসপ্লে অন ই-কমার্স আর্কাইভ পেজ। ই-কমার্স ওয়েবসাইটে সব পেজে অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় একের পর এক। এই প্রোডাক্ট গুলো কতটা দেখাবে? এখানে দেওয়া আছে 9টা, তার মানে সর্বোচ্চ 9টা প্রোডাক্ট দেখাবে একটা পেজে। নাম্বার অফ পোস্ট ডিসপ্লে অন ক্যাটাগরি পেজ, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি পেজে কয়টা করে পোস্ট দেখাবে? এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, এগুলো খালি জেনে রাখেন, এগুলোর কাজ এটা, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এগুলো ওয়ার্ডপ্রেসে, এগুলো ডিভিতে বাই ডিফল্ট যা দেওয়া আছে যথেষ্ট সুন্দরভাবে দেওয়া আছে। ডেট ফরম্যাট, ডেটের ফরম্যাটটা কিরকম হবে, মানে তারিখ যদি দেখায় তাহলে তারিখটা কেমন হবে? আগে মান্থ, এম দেওয়া আছে তার মানে আগে মান্থ, তারপরে হচ্ছে যে, আচ্ছা এম জে তারপরে হচ্ছে ইয়ার, তার মানে হচ্ছে আপনার ওই মান্থ আসবে, মান্থের পরে ওই জে এর জায়গাতে আসবে ডেট, তারপরে আসবে হচ্ছে ইয়ার। তাই এই ফরম্যাটে এখানে দেওয়া আছে। এই ফরম্যাট গুলো এখানে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে ফরম্যাট, যেমন এই যে হোয়াটে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো যে ডেট ফরম্যাট। এই ডেট ফরম্যাটটা আসলে মূলত আপনাকে যেটা করবে যে তোমার ডেটটা কিভাবে ডিসপ্লে করবে, মানে ডেটটা কিভাবে দেখাবে ওয়েবসাইটে, সেটা ডিপেন্ড করবে এই ডেট ফরম্যাটের মাধ্যমে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, মানে এই কোডটাকে জানতে চান, তাহলে আপনাকে এই যে এই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করলে দেখেন নতুন একটা অপশনে চলে আসছে, এই যে ফরম্যাটিং ডেট অ্যান্ড টাইম। এখানে চলে আসার পর এখান থেকে এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করার পর তখন আপনি এইখানে সমস্ত এই যে ফরম্যাট গুলো, এই জি আই এ, তারপরে এই যে এফ জে ওয়াই, তারপরে এই যে এফ জে ওয়াই, তারপরে এই যে ওয়াই এম ডি, এই সমস্ত অপশন গুলো পাবেন। তাহলে এখান থেকে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো কি দরকার এত প্যারা নেওয়ার, এত প্যারা নেওয়ার, এত ঝামেলা নেওয়ার দরকার আছে? এগুলো খালি জেনে রাখেন কি হয়। তাহলে এই যে এখানে সবগুলো ফুল নেম, তারপরে মিনিং, এগুলো সব দেওয়া আছে। তা আপনার যদি মনে হয় যে এগুলো আমার দরকার, তাহলে এগুলো অতিরিক্ত ভাবে আবার জেনে নিয়েন। এগুলো ছাড়া এগুলো আর কোনো মানে অপশন কাজে লাগবে না। এবার হচ্ছে ইউজ এক্সার্পট হোয়েন ডিফাইন্ড। তাহলে এই এক্সার্পট কাকে বলে? এক্সার্পট বলে হচ্ছে এই যে আমরা পোস্ট গুলো দেখতেছি, এই যে পোস্ট, এই পোস্টের নিচে যে মানে প্যারাগ্রাফটা থাকে, একটা পোস্টের অনেকগুলো লেখা থাকে। এই ফেসবুকের যদি চিন্তা করেন, এই ফেসবুকে অনেকগুলো লেখা থাকে। তাহলে ফেসবুকের পোস্ট যখন আমরা দেই, পোস্ট গুলো কি সম্পূর্ণ লেখা এখানে দেখায়, নাকি কিছু দেখানোর পরে সি মোর বাটন চলে আসে যে তুমি আরো পড়তে চাইলে এখানে ক্লিক করো? বলেন তো। জি, সিমোর চলে আসে। জি ভাইয়া, চলে সিমোর আসে। অপশন চলে আসে। তাহলে ওই সি মোরের আগে এই যতদূর পর্যন্ত দেখা যায় এটাকেই বলে এক্সার্ট। যতদূর আপনার চোখে দেখা যাবে এটাকেই বলতেছে এক্সার্ট। তাহলে এই যে এইখানে আমরা যদি এক্সার্ট বলে দিই, এখন বাই চান্স এখানে এক্সার্ট দেওয়া আছে হচ্ছে এই যে রাইটিং পর্যন্ত, এই রাইটিং পর্যন্ত এক্সার্ট লেখা আছে। এটা আসছে পোস্টের ভিতর থেকে, প্রত্যেকটা পোস্টের ভিতরে এটা ডিফাইন করা যায়। এই যে পোস্ট, এই পোস্টের ভিতরে আমরা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে পোস্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এই পোস্টের ভিতরে নিচের দিকে যদি আসি, তাহলে এই যে এক্সার্ট নামে একটা অপশন আছে দেখেন, এইখানে ক্লিক করতে হবে। এটা অপশনাল, মানে এটা আপনি চাইলে দিতে পারেন, আর যদি না দেন তাহলে ও ওর ইচ্ছা মতন বাই ডিফল্ট নিবে। এখন কত দূর দেখাচ্ছে বলেন তো? এই যে স্টার্ট রাইটিং পর্যন্ত লেখা দেখাচ্ছে। আমি চাচ্ছি রাইটিং পর্যন্ত দিব না, আমি কত দূর পর্যন্ত দিব? আমি শুধুমাত্র এই দিস ইজ এত দূর লেখাটা দিব। তাহলে এই লেখাটাকে আমাকে এখানে বসায় দিয়ে দিতে হবে। এই এক্সার্টের ভিতরে যে
এখানে বসায় দিতে হবে যে এতটুকু লেখা আমি এক্সার্ট হিসেবে দেখাতে চাই, এরপরেই রিড মোর বাটন দেখাবে। তাহলে এবার আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর আমার ওয়েবসাইটে এসে একটা রিফ্রেশ দিব, দেখেন তো কোনো পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা না ভাইয়া, কথা বলে না কেউ কেন? এখনো হয়নি ভাই, কোনো হয় পরিবর্তন না এখনো। এখনো হয়নি ভাই। কেন হয় নাই? কারণটা হচ্ছে আমরা এই যে ওখানে বললো যে এনাবল করতে চাইলে তুমি এটাকে অন করো, আমরা তো ওখানে অন করিনি। এই যে এখানে বলছে না, এই যে এখানে বললো না যে ইউজ এক্সেপ্ট হোয়েন ডিফাইন, মানে যখন এক্সেপ্ট ডিফাইন করা হবে তখন এটাকে এনাবল করে দিতে হবে। তা আমরা তো ডিফাইন করেছি কিন্তু এনাবল করে দেইনি, তাহলে কাজ কিভাবে করবে? তাহলে এবার এখানে এনাবল করে দিলাম, এনাবল করে এবার এখানে সেভ চেঞ্জ দিলাম, তার মানে এনাবল করে দিলাম। এবার রিফ্রেশ দেন, দেখেন তো পরিবর্তন হয়েছে কিনা। জি ভাই হয়েছে। তাহলে এবার বোঝা গেল এক্সেপ্ট কি, কিভাবে ব্যবহার করব এবং কিভাবে কাজ করে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই রিড মোড ভাই বুঝতে বাটনটা কেন পারছি। জানি ও এখানে রিড মোডটা ওইটা থিমের উপর ডিপেন্ড করে ভাই, যে এখানে আসলে থিমের উপর ডিপেন্ড করে যে রিড মোর বাটনটা দিবে নাকি শুধু এতটুকুই দেখাবে। এখানে আসলে থিমের ব্লগের এই যে ডিজাইনের যে লেআউট, এখানে রিড মোড নাই, কিন্তু ক্লিক করলে আপনি ভিতরে ঢুকে সম্পূর্ণ লেখাটা দেখতে পাবেন এই যে। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, অনেক বেশি বিস্তারিত বলতেছি, বোরিং লাগতেছে মনে হয় না? কি কি অবস্থা সবার? না না ভাই, অনেক ভালো না ভাই লাগছে। এগুলা বোরিং লাগতেছে না ভাই, ক্লাস ভালোই লাগতেছে। আসলে ভাই ঠিক আছে ভাই। সব সময় বুঝতে হবে একটা জিনিস হচ্ছে, আপনি মানে ভেঙ্গে ভেঙ্গে যত গভীর পর্যন্ত বুঝবেন তখন আপনি বুঝবেন যে এইটাতে আপনি এক্সপার্ট। এক্সপার্টাইজ মানে এটা না যে এটা আমি জানি, আপনি জানেন আর আমি একবারে গভীর থেকে একবার সম্পূর্ণটা জানি, দুইটার মধ্যে পার্থক্য আছে। তা আমার ক্লাসটা আমি যেটাই করাই, আমি যেটাই শিখাই, সেটা একবারে ভেঙ্গে চুরে যত সহজভাবে পারা যায় আপনাদেরকে সেভাবে আমি বুঝাই, যাতে কোনো কনফিউশন পর্যন্ত না থাকে। ওকে, চলেন। আচ্ছা, এবার এখানে একটা অপশন আছে হচ্ছে ব্যাক টু টপ বাটন। ব্যাক টু টপ বাটন এটা কোনটা? আমরা এই ওয়েবসাইটটাকে ভিজিট করি, ভিজিট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অপশন নাই, এখানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা এই ব্যাক টু টপ বাটনটাকে এনাবল করে দিলাম, এনাবল করে আমরা সেভ চেঞ্জ দিলাম, এনাবল করে আমরা এখানে সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পর এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে এখানে আমরা যদি ওয়েবসাইটে আসি, আচ্ছা এখানে ছোট্ট একটা জায়গা, এই জন্য মনে হয় এটা কাজ করছে না। এনাবল করছি, সেভ দিছি। আচ্ছা এখানে কাজ করছে না, কারণ হচ্ছে যে এখানে ছোট্ট একটা জায়গা, মানে ওয়েবসাইটটা অনেক বড় না, মানে এখানে খুব বেশি কন্টেন্ট নাই। তো কন্টেন্ট যদি না থাকে তাহলে এই ব্যাক টু টপ মানে ওপরের দিকে যাও এই বাটনটা তো দরকার নাই। ওয়েবসাইটটা যখন অনেক বেশি বড় হবে, এই যে এরকম অনেক বেশি বড় একটা ওয়েবসাইট, তখন স্ক্রল করতে 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 নিচে চলে আসছেন, আবার স্ক্রল করতে করতে একবারে ওপরে যাবেন, এগুলো অনেক কষ্ট হয়। তখন সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট তীর চিহ্নের মতন বাটন থাকে, এই বাটনে ক্লিক করার সাথে সাথে স্ক্রল করে আপনাকে উপরে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে ব্যাক টু জি টপ ভাই, বাটন। অনেক সময় মেসেঞ্জারও এটা হয়। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে আছে, সব জায়গাতে এরকম অপশন গুলো থাকে। তো এটাকে বলছে ব্যাক টু টপ বাটন। তো এই বাটনটা আমাদের এখানে কাজ করছে না, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট নাই। আমরা এই যে এতটুকুই স্ক্রলিং, তাহলে এর মধ্যে আর ব্যাক টু টপ বাটন কিভাবে দেবে? তাহলে যদি আরেকটু বেশি কন্টেন্ট থাকতো তখন এখানে ক্লিক করলে ওই অপশনটা দেখতে পাইতেন। তো এটার কাজ হচ্ছে এটা।
এটার কাজ হচ্ছে এটা, ব্যাক টু টপ বাটনের কাজ। এবার হচ্ছে স্মুথ স্ক্রলিং। স্মুথ স্ক্রলিং মানে হচ্ছে আপনার এই যে যখন আপনি স্ক্রল করছেন না, এই যে খুব সুন্দরভাবে স্ক্রলটা যাতে স্মুথ হয়, এই জন্য এখানে এই অপশনটা দেওয়া আছে। এটা চাইলে এনাবল করে দিতে পারবেন। আর এনাবল রেসপন্সিভ ইমেজেস। রেসপন্সিভ ইমেজ মানে তো বুঝতেই পারছেন, যদি এখানে ইমেজ ব্যবহার করা হয়, এই যে এটা ইমেজ, তাহলে এই ইমেজটা যখন আমরা স্ক্রিনটাকে ছোট করব, মানে মোবাইল ভার্সনে নিয়ে যাব, এই যে দেখেন অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে না, অটোমেটিক দেখেন ইমেজটা ছোট বড় হয়ে যাচ্ছে। এই যে অটোমেটিক যত স্ক্রিন বড় হচ্ছে ইমেজ বড় হচ্ছে, যত স্ক্রিন ছোট হচ্ছে ইমেজ ছোট হয়ে যাচ্ছে। এটা কিন্তু রেসপন্সিভ মোড। তাহলে এই অপশনটা আমরা এই যে এখান থেকে এনাবল রেসপন্সিভ মোড এটাকে অফ করে দিলে এটা আশা করি আর কাজ করবে না। এইভাবে আমরা অন আর অফ করে দিতে পারি। এবার আমরা একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এই যে এরকম হবে। এবার আমরা যদি এটাকে একটু ছোট বড় করি, এই যে এরকম ভাবে কাজ করবে। তাহলে এটা শুধু এটার জন্য না, এটা হচ্ছে মূলত পুরো ওয়েবসাইট। এখন দেখেন তো ইমেজটা আরো কত বড় হয়ে গেছে দেখেন, কিন্তু এর আগে কিন্তু এত বড় ছিল না। এর আগে এত বড় ছিল না, এর আগে কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে ছিল। তাহলে ওটাই হচ্ছে রেসপন্সিভ ইস্যু। এখানে আপনি যদি এটাকে চেঞ্জ করে দেন, তাহলে এটা এভাবে কাজ করবে। এই রেসপন্সিভ মোডটাকে সবসময় অন করে দিতে হবে, তাহলে এটা ইমেজটাকে অটোমেটিক্যালি রেসপন্সিভ করে দেওয়ার ট্রাই করবে। আর মিনিফাই, কম্বাইন এন্ড সিএসএস ফাইল, এগুলো হচ্ছে কোডিং ইস্যু। এগুলো কোড যখন আমরা করব, কোডটাকে ছোট করার জন্য, সাইজটাকে ছোট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এখানে আপাতত আর কোনো কাজ নাই, এ কয়টা হয়ে গেল। এবার নেভিগেশনের ভিতরে দেখি কিছু আছে কিনা। নেভিগেশনের ভাই ভিতরে একটা প্রশ্ন করি, বলে ফেলেন। ভাই এলিমেন্টরের যে রেসপন্সিভ ডিজাইন গুলো আলাদা আলাদা করতাম, এই ডিবিটিএমে কি ডিজাইন করলে মানে এনেবল করে দিলে হবে, আর আর কোনো কষ্ট করতে হবে না? এখানে আসলে মূলত আমরা এই ডিভি থিমে যেহেতু 191টার উপরে অলরেডি ওয়েবসাইট ডিজাইন করা আছে, আমরা এগুলোই জি ব্যবহার ভাই। করব। এই জন্য এখানে আমাদেরকে আলাদাভাবে কোনো রেসপন্সিভ করার প্রয়োজন হবে না, আমরা অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে। আর যদি না আর হয় তাহলে এলিমেন্টরের মতন এখানে আলাদা আলাদা করে আমাদেরকে রেসপন্সিভ করতে হবে ভিতরে যে। আচ্ছা, বুঝতে পারি। তাই এখানে এলিমেন্টের মতো আলাদা আলাদা ডিজাইন করা যাবে, এটা বলতেছেন? হ্যাঁ, কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। আর চাইলে এগুলো এখান থেকে আমরা পিছনের 190টা এত দিকে ইউজ ভিতরে করবো। ব্যাক এন্ডে আমরা এর অপশন গুলো, ফাংশন গুলো দেখতেছি কিভাবে কাজ করে। আমরা ওই যে এর আগে ডিজাইন বের করলাম না, এই যে এরকম ডিজাইন বের করলাম না, এই ডিজাইন গুলো বের করে তখন এগুলোকে এডিট করে আমাদেরকে এলিমেন্টের মতন সব করতে হবে। যেমন আমি এখানে আপনাদেরকে একটা অপশনে নিয়ে যাই, নিয়ে যে দেখাই একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে প্রায় এলিমেন্টের মতন, অনেকটাই এলিমেন্টের। এই যে এটাকে কেটে দিই। হুম, এই যে, আরে আয় কত লোড নিবি। এই যে এলিমেন্টর, এই যে এভাবে রো দেখায় তো না, এই যে এটা জি ভাই। হচ্ছে রো, এই যে এটা হচ্ছে কলাম, এই যে এগুলো হচ্ছে মডিউল, এগুলো হচ্ছে মডিউল। এই যে যত নিয়ে যাব প্রত্যেকটার উপরে এই যে চার কোণা করে বক্স আসছে, এগুলো কোনটার নাম কি, এগুলো সব বিস্তারিত আমি ডিজাইনের ভিতরে বুঝাবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এখানে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারবো, তারপরে প্রত্যেকটাকে ইচ্ছা মতন রেসপন্সিভ করতে পারবো, এগুলো সবই করা যাবে। জি ভাই। তো এই হচ্ছে অপশন। এবার আমরা একটু দেখি নেভিগেশন। নেভিগেশনের ভিতরে এক্সক্লুড পেজেস ফ্রম নেভিগেশন বার। এই যে উপরে নেভিগেশন বার, এখানে নেভিগেশন বারে এই স্যাম্পল পেজ, এইটার কি কোনো দরকার আছে? এটা কি কোনো ইম্পর্টেন্ট পেজ? এই যে না আনক্যাটাগরাইজ, ভাই। এটা কি কোনো ইম্পর্টেন্ট পেজ? এগুলো তো দরকার নাই, কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। তাহলে এগুলোকে তো দূর করতে হবে, এগুলোকে দরকার নাই। তখন সেক্ষেত্রে এই ভিতর থেকে এই যে স্যাম্পল পেজ লেখা আছে, এটাকে কি দেওয়া আছে? টিক মার্ক ভাই দাও। একটা প্রশ্ন করি, বলেন। এই এই দুইটা কেন দিতে চাইলে, মানে স্যাম্পল পেজ আন ক্যাটাগরি, সেগুলো কেন দিয়ে রাখে? এটা তো আসলে মানে কেন দিয়ে রাখি এর কোনো মানে কোশ্চেনের উত্তর নাই। এখানে যেহেতু আপনার কোনো পেজ নাই, এই মেনুটাতে তো কিছু একটা দেখাইতে হবে। এখানে যদি না দেখায় তাহলে তো এটা সাদা হয়ে থাকবে। এই জন্য বাই ডিফল্ট আচ্ছা ভাই। অটোমেটিক আপনার এখানে যে কয়টা পেজ আছে এই সবগুলো উপরে মেনু হিসেবে দেখাচ্ছে। আর এখন আপনি না চাইলে এগুলোকে ডিলিট করে দিবেন। হ্যাঁ ভাই, নতুন নতুন ইনস্টল করলে দেখানোর জন্য। জি। তাহলে এখন ওইটাই আমরা এই যে এখান থেকে করবো। এই যে স্যাম্পল পেজের পাশে টিক মার্ক দেওয়া আছে, এই জন্যই স্যাম্পল পেজটাকে এখানে দেখাচ্ছে।
তাহলে এই স্যাম্পল পেজটাকে আমরা এখান থেকে এই টিক মার্কের এখানে ক্লিক করলে দেখেন ক্রস চলে আসলো। এবার এই স্যাম্পল পেজটা কি হয়ে গেল, কাটা চলে গেল, মানে তুমি বাদ। এবার যখনই রিফ্রেশ দিব সাথে সাথে দেখেন স্যাম্পল পেজ চলে গেছে। বুঝাতে পারলাম? জি ভাই। তাহলে আমরা যদি স্যাম্পল পেজটাকে না দিতে চাই তাহলে এখান থেকে স্যাম্পল পেজটাকে ডিলিট করে দিতে পারবো। এবার হচ্ছে শো ড্রপ ডাউন মেনু। তাহলে এই যে প্রত্যেকটা নিচে একটা করে, এই যে হোমের এখানে মাউস নিয়ে গেলে নিচে আরো বিভিন্ন ধরনের অপশন আসে না, ওগুলোকে বলে ড্রপ ডাউন মেনু। তাহলে এরকম ড্রপ ডাউন মেনু আসতে পারে। এই ড্রপ ডাউন মেনুগুলোকে যদি আপনি দেখাতে চান তাহলে এখানে শো ড্রপ ডাউন মেনুতে এনাবল করে রাখতে হবে। আর যদি দেখাতে না চান তাহলে এনাবল করতে হবে না। এবার হচ্ছে ডিসপ্লে হোম লিঙ্ক। হোম লিঙ্ক মানে এই যে এখানে হোম নামে লিঙ্ক দেখা আছে, এই হোমে ক্লিক করলে একটা কাজ হচ্ছে। আপনি এখানে যদি হোম পেজটাকে দেখাতে না চান তখন সেক্ষেত্রে এটাকে অফ করে দিতে হবে। এই যে ডিসপ্লে হোম লিঙ্কটাকে অফ করে দিয়ে সেভ চেঞ্জ দিলাম। এবার দেখেন হোমটা চলে যাবে, হোমটা আর থাকবে না। ওই যে, বোঝা যাচ্ছে? জি ভাই। ওকে, আচ্ছা এবার এখানে আর কিছু লাগবে না। আর ক্যাটাগরিজ এর ভিতরে আবার আগের মতন আপনি যদি ক্যাটাগরি, এই যে আনক্যাটাগরি, এখানে উপরে খামোখা আনক্যাটাগরি আছে, তাহলে এই আনক্যাটাগরিজটা এটাকে তো দরকার নাই। আনক্যাটাগরাইজ মানে এটাকে আমি কি করতে মেনুতে দেখাবো, এটা তো কোনো জিনিস না। তখন সেক্ষেত্রে এখানে আবার এটাকে ক্রসে ক্লিক করতে হবে, তাহলে আনক্যাটাগরাইজটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এবার সেভ চেঞ্জ দিয়ে এবার আমরা একটা রিফ্রেশ দিই, সাথে সাথে দেখেন চলে গেছে। বুঝা গেল? এখন দেখেন তো মেনুটা দেখতে কেমন লাগতেছে। ওই জন্যই ওগুলো দেওয়া থাকতো যাতে মেনুটা একটু সুন্দরভাবে দেখায়, একটা স্ট্রাকচার ধরে থাকে। ভিতরে কিছু না থাকলে তো দেখতে ভালো লাগবে না। বুঝাতে পারলাম? জি ভাই। ওকে। জি ভাই। তাহলে আবার এই যে আপনি যদি হাইড এমটি ক্যাটাগরি, মানে ওইখানে যেগুলো ফাঁকা ক্যাটাগরি থাকবে সেগুলো হাইড করে নিতে চাইলে এখান থেকে অফ করে দিতে হবে। এখানে আর কোনো অপশন নাই, আর কিছু লাগবে না। জেনারেল অপশনের ভিতরে এটা লাগবে না। এবার বিল্ডারের ভিতরে গেলাম। বিল্ডার মানে হচ্ছে এই ডিভি বিল্ডার যেটা, এটা কোথায় কোথায় শো করবে। তো বাই ডিফল্ট এটা পোস্টে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, প্রজেক্টে দেওয়া আছে, এই তিনটা জায়গায় শো করবে। মানে আমরা যখন পোস্ট তৈরি করতে গেলাম তখন ওখানে বললো না যে ইউজ ডিভি বিল্ডার আর ডিফল্ট এডিটর। তাহলে এখানে যদি অফ করে দেন তাহলে কিন্তু পোস্ট তৈরি করতে গেলে ওখানে আর ডিভি বিল্ডারটা শো করবে না। তো এরকমও থাকতে পারে, তখন আপনারা এই সেটিং এ এসে এই জায়গাটাতে অন করে দিবেন, তাহলেই ওখানে শো করবে। অ্যাডভান্সের ভিতরে এখানে আর কিছু লাগবে না, এগুলো ক্লাসিক এডিটর। আচ্ছা, এনাবল ক্লাসিক এডিটর, এটাকে চাইলে এখান থেকে অন করে দিতে পারেন। তাহলে ক্লাসিক এডিটরটা কি করবে, আপনার এখানে ক্লাসিক এডিটরটাকে অন করে দিবে। যেমন আমি যদি পেজের ভিতরে যাই, পেজের ভিতরে এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে এই যে ইউজ ডিভি বিল্ডার নামে একটা অপশন আছে। আর নিচের দিকে এই যে ক্লাসিক এডিটরে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে। এই যে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এগুলোকে এডিট করতে পারছি। এই যে এই অপশন গুলো চলে আসছে। কিন্তু আমরা সেটিং এর ভিতরে যে এই বিল্ডার থেকে এখান থেকে যদি এই ক্লাসিক এডিটরটাকে অফ করে রাখি তাহলে চলেন তো দেখি ওই অপশন গুলো আর আসে কিনা। তাহলে এবার আবার আমরা পেজটাকে এডিট করলাম, এখন দেখেন তো চেঞ্জ হয়ে গেছে কিনা। এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেল? এইভাবে কাজ করে। ওকে, এবার আমরা লেআউটস এর ভিতরে যাই। লেআউটস এর ভিতরে আবার আগের মতন যে এখানে আসলে কি কি জিনিস লাগবে, কি কি চান। তো শো কমেন্টস অন পোস্ট, পোস্টের ভিতরে কমেন্ট গুলো দেখতে চান কিনা। এই যে পোস্টের ভিতরে এই যে নিচের দিকে এই পোস্টটাকে ক্লিক করলে ভিতরের দিকে গেলে নিচের দিকে এই যে কমেন্ট নামে একটা অপশন আছে। তাহলে এখানে কেউ যদি কমেন্ট করে তাহলে এই কমেন্ট গুলো এখানে দেখাবে কিনা, কমেন্ট দেখাবে কিনা এটা আপনি যদি এইটাকে অফ করে রাখেন তাহলে কমেন্ট গুলো দেখাবে না, আর যদি অন করে রাখেন তাহলে কমেন্ট গুলো দেখাবে। এগুলো লাগবে না, অ্যাডস তো লাগবে না। আপনি যদি ব্যানার হিসেবে
অ্যাড দেখাতে চান, যেমন এই যে অনেক সময় এই এই ডান পাশে এখানে সাইড বারে কিন্তু অ্যাডভার্টাইজ দেখায়, তাই না? অ্যাডভার্টাইজ হিসেবে বিভিন্ন ধরনের ছবি দেখায়। তাহলে ওই ছবিটাকে আপনি পিছনের দিকে যে এখানে অন করে দিতে হবে, অন করে দিয়ে এই ছবিটার লিঙ্কটাকে দিতে হবে। ছবির লিঙ্ক এখন কোথায় পাবেন? তাহলে ছবির লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে এই যে ড্যাশবোর্ডে মিডিয়ার ভিতরে যেতে হবে। এই ড্যাশবোর্ডে এই যে মিডিয়া, এই মিডিয়ার ভিতরে এই যে ছবি, মনে করেন এই ছবিটাকে আমি দেখাতে চাই, তাহলে এই ছবির ভিতরে ক্লিক করলে এই যে লিঙ্ক, এই যে ফাইল ইউআরএল নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে কপি করে নিতে হবে, নিয়ে এখানে এসে এইভাবে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিতে হবে। বুঝাতে পারলাম? এবার হচ্ছে এসইও। এসইও হচ্ছে আপনার ওই যে আমরা যখন এসইও করি তখন এই জিনিসগুলো কাজে লাগে। তো আমরা ডিভি থিমের ভিতরে এই এসইও গুলো করি না, আমরা এসইও করি ইয়োস্ট এসইও প্লাগইনের মাধ্যমে, আরো বিভিন্ন প্লাগইনের মাধ্যমে আমরা ধরে ধরে হাতে কলমে আরো সুন্দরভাবে এসইও করি। আমরা এগুলোর মাধ্যমে এসইও করি না। তাহলে এতটুকু জানলেই হবে। ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এখানে কিছু কোডিং এর ইস্যু আছে, অনেক সময় কিছু কোড আমাদেরকে বসাতে হয় ডিজাইন করতে গেলে, এগুলো অ্যাডভান্স জিনিস, আস্তে আস্তে এগুলো শিখবেন। তখন সেক্ষেত্রে ওই কোড গুলোকে এই যে হেড নামে একটা অপশন আছে, এই হেডের ভিতরে এই কোডটাকে বসাতে হয়। আর যে কোড বডিতে বসাতে বলবে তখন এই বডির ভিতরে, এটা হচ্ছে বডি সেকশনে যে লেখা আছে বডি, এই বডির ভিতরে এসে ওই কোডটাকে বসাইতে হয়। তাহলে হেড আর বডি এই দুই জায়গাতে কোডগুলো বসাইতে হয় যখন লাগবে। তাহলে এখন এখানে এনাবল দেওয়া আছে, আপনি যদি এখানে অফ করে রাখেন তাহলে এই বডি কোডটা আর কাজ করবে না। এখানে অফ করে রাখলে এই হেড কোডটা আর কাজ করবে না, আর যদি অন করে রাখেন তাহলে কাজ করবে। তো এগুলো খেয়াল রাখতে হবে। আর লাস্ট অপশন হচ্ছে আপডেটস। এই আপডেটস এর ভিতরেই এই ইউজার নেম আর এই এপিআই কি দিতে হবে। এই ইউজার নেম আর এই এপিআই কি দিয়ে তারপরে এখানে সেভ চেঞ্জ দিতে হবে, তাহলে আপনার এই ডিভি থিমটা অ্যাক্টিভেট হবে। তাহলে এই ডিভি থিমটা কি হবে? অ্যাক্টিভেট হবে। এই ডিভি থিম যদি অ্যাক্টিভেট না হয় তাহলে অসুবিধা কি? এই ডিভি থিম অ্যাক্টিভেট না হলে আমি যখন ওয়েবসাইটটাকে এডিট করব, এই যে এই ওয়েবসাইটটাকে এডিট করলাম, এডিট করলে প্রথমে যে এরকম অপশন দেখায়, তখন আমাকে হাতে কলমে একে একে সবগুলো ডিজাইন করতে হবে। আমি আগের তৈরি ডিজাইন গুলো, এই ফিচার্স গুলো পাবো না, আপডেটস পাবো না। এই যে ব্রাউজ লেআউটস এ ক্লিক করলে এই যে যতগুলো ডিজাইন, ওই যে ওইখানে দেখালাম না 193টার মতন ওয়েবসাইট, এই যে চলে আসছে, এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো চলে আসছে। এখন যদি কথার কথা এটাতে ক্লিক করি, ক্লিক করে আমি যখনই এটাকে ব্যবহার করতে চাইবো, এই যে ইউজ দিস লেআউটে ক্লিক করব, ক্লিক করলে আমাকে বলছে এপিআই কি দাও। এই ইউজার নেম আর এপিআই কি না দেওয়া পর্যন্ত এই ডিজাইন গুলোকে আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে কাজ করতে হলে এবং আমাকে এই মানে পুরো কোর্সটা করতে হলে, তারপরে এই ডিজাইন গুলোকে ব্যবহার করতে হলে আমাকে ওই মানে আগের প্রিমিয়াম ডিজাইন গুলো, এই 193টা ওয়েবসাইটের অ্যাক্সেস পেতে হলে, আপডেট পেতে হলে, সবকিছু করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? এপিআই কিটা আর ইউজার নেমটা লাগবে। আর যদি এপিআই কি ইউজার নেম না থাকে তখন সেক্ষেত্রে আপনাকে যেভাবে ধরে ধরে একটা রো নিয়ে, এভাবে একটা সেকশন নিয়ে এইভাবে এডিট করতে হবে, এভাবে এডিট করে বুঝতে হবে। কিন্তু এর মধ্যে এই ডিজাইনের ভিতরে যে এই যে এই ডিজাইনটা এইভাবে বুঝা, এখানে কিভাবে ব্যবহার করছে, ওরা কেন ব্যবহার করছে, এখানে কেন এই কালার দিয়েছে, এখানে কত সাইজ দিয়েছে, এইভাবে বুঝা আর এই যে এখানে এসে এইভাবে বুঝা, দুইটা কি একই হইলো? না ভাইয়া, অনেক ডিফারেন্ট। এই হচ্ছে অবস্থা। তা আমার, আচ্ছা ভাইয়া, আমি একটু শেষ করে দিই আর একটু। তা আমার এই ব্যাক এন্ডে বলেন। এই ডিভির ভিতরে যে অপশন গুলো ছিল, প্রত্যেকটা থিম অপশন এখানে যা যা লাগবে আমি সবগুলো বুঝাই দিয়েছি। আজকে 2 নাম্বার ক্লাস গেল, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে নেক্সট দিন থেকে আমরা ডিজাইনে হাত দিব। এই ডিজাইন গুলোতে আমরা হাত দিব, দিয়ে প্রত্যেকটা ডিজাইন কেন, কিভাবে ওরা কিভাবে ব্যবহার করছে,
কোথায় রো নিব, কোথায় সেকশন নিছে, কিভাবে এখানে এই এলিমেন্ট গুলো নিছে, এই প্রত্যেকটার ভিতরে সেটিং এ যে প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করে, প্রত্যেকটা ধরে 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 আমরা এগুলো বুঝবো, শিখবো। আগামী দিন আমরা ডিজাইনে হাত দিব। বলেন এবার কার কি কোশ্চেন আছে বলে ফেলেন। আচ্ছা ভাইয়া, আপনার যে এপিআই কি যেটা ওইটা আসলে মানে কি আপনি দিবেন নাকি? হ্যাঁ, আমার কাছে এটা আপনাদেরকে কিনে নিতে হবে। এর আগেও বলছিলাম যে এই যে আমার যে ওয়েবসাইট, এই যে ডিভি থিম, এই ডিভি থিমের এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে প্রাইসিংটা আপনাদেরকে তো দেখাইলাম, যে প্রাইসিংটা হচ্ছে যে মূলত $250 লাগে হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস। মানে আপনি যদি আজীবনের মতন এই ওয়েবসাইটটা, এই ডিভি থিমটাকে ব্যবহার করতে চান এবং আনলিমিটেড ওয়েবসাইটে এবং এদের যতগুলো ফিচার্স আছে সবকিছু ব্যবহার করতে চান, তাহলে $250 খরচ হবে। তা আমার $250 উপরে খরচ হয়েছে। এখন আপনারা, এটা তো $250 দিয়ে নেওয়া সম্ভব না, আর কেউ আপনাকে দিবেও না। তো আমি আমার স্টুডেন্টদের জন্য এই সুযোগগুলো করে দিই। আমার আমার এখানে $250 খরচ হয়েছে, আমি আপনাদের জন্য শুধুমাত্র 1000 টাকা নিচ্ছি। এই 1000 টাকাতে আমি এই $250 খরচ করে যা যা পাইছি, আপনারা এই মাত্র 1000 টাকা দিয়েই এই সবগুলো পাবেন। এখানে নাকি এই 1000 টাকা দিয়ে আপনি চিরজীবন এই থিমটাকে ব্যবহার করতে পারবেন। চিরজীবন যত খুশি তত ক্লায়েন্টের কাজ করতে পারবেন, যত খুশি তত আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এখানে যা যা ফিচার্স আছে সবকিছু ব্যবহার করতে পারবেন। আমি যা যা দেখালাম, ওই যে আপনার সমস্ত ওই অপশন গুলো সহ সব। আর যখন আমি আপনাকে দিয়ে দিব, যখন আপনি টাকা দিবেন, তখন সেক্ষেত্রে আপনি একটা লাইসেন্স কি, এই যে ইউজার নেম আর এপিআই কি লাগলো না, এই যে এখানে আমরা যখন ডিজাইন করতে গেলাম তখনই তো বললো ইউজার নেম আর এপিআই কি দাও। ওই ইউজার নেম আর ওই এপিআই কিটা আপনাকে দিয়ে দিব। ওই ইউজার নেম আর এপিআই কিটা ব্যবহার করে আপনি সমস্ত, মানে এটাকেই আপনি ব্যবহার করে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন, আনলিমিটেড ওয়েবসাইটে। আর আপনার আচ্ছা ইউজার ভাই, এপিআই কি আরেকজনের আপ- এপিআই কি আর ইউজার নেমের সাথে কখনোই মিলবে না। আপনার এপিআই কি ইউজার নেম আলাদা হবে, আরেকজনের এপিআই কিটা আলাদা হবে, প্রত্যেকজনের এপিআই কি গুলো আলাদা হবে। ও আচ্ছা ভাইয়া, তাহলে ক্লায়েন্টকে আমরা, আপনি তো আমাদেরকে শুধুমাত্র একটা এপিআই কি দিবেন, তাহলে ক্লায়েন্টকে কিভাবে আমরা এপিআই কি দিব? এটার কি কোনো ওয়ে আছে? এই এখানে কি লেখা আছে, ওয়ান লাইসেন্স। তার মানে আমি আপনাকে যে লাইসেন্সটা দিব, এই একটা লাইসেন্স দিয়েই আনলিমিটেড ওয়েবসাইটস এ ব্যবহার করা যাবে। তার মানে কি, ওই একটা লাইসেন্সই আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করে ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা অ্যাক্টিভেট করে দিলেন, ক্লায়েন্টকে দিয়ে দিলেন, কাজ শেষ। আবার ওইটা আপনি পরবর্তী আরেক ক্লায়েন্টকে দিতে পারবেন, সেও এটা ব্যবহার করতে পারবে। আনলিমিটেড ইউজার মানে কি, আনলিমিটেড ইউজার মানে একজন দুইজন। তার মানে আপনি এটা দিয়ে যত খুশি তত ক্লায়েন্টের কাজ করতে পারবেন। না ভাই, আমি আসলে বলতে চাচ্ছি কি যে আমি আপনি বুঝতে যে পারছি আমাকে আপনার কথা। আমি যে এপিআই কি ইউজার নেম দেবো সেটা আপনি প্রত্যেকটা ক্লায়েন্টকে দিতে পারবেন, সমস্যা নাই। সেটাই। আনলিমিটেড ইউজার তার মানে ওয়ান লাইসেন্স, তার মানে বুঝতে পারছেন না, একটা লাইসেন্স যে এপিআই কি ইউজার নেম আপনাকে দেওয়া হবে, সেই এপিআই কি ইউজার নেম আপনারটা আপনি আপনার যত খুশি তত ক্লায়েন্ট, সবগুলো ক্লায়েন্টকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। Okay. আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমি একটা প্রশ্ন করি। জি জি অবশ্যই। ভাইয়া কালকে কি মানে ডেমো থেকে করাবেন নাকি কাস্টম ভাবে মানে একটা একটা করে করবেন? আমরা মূলত এই ডেমোটাকে ইনস্টল দিব। এই ডেমোটাকে ইনস্টল দিয়ে আমরা কমপ্লিট একটা সাদা পেজে যাব, এই যে এরকম সাদা একটা পেজে যাব। পেজে যে জি ভাই। এরা কিভাবে ডিজাইনটা করছে, এই ডেমোতে কিভাবে ডিজাইনটা করছে, কমপ্লিট ধাপে ধাপে কিভাবে এখানে করছে, এই রকম ভাবে সেম টু সেম আমরা এখানে করে করে আমি আপনাদেরকে বুঝাবো। যে এখানে প্রথমে একটা রো নিছে, এই যে এখানে প্রথমে একটা রো নিছে, এই রো এর ভিতরে এত ইঞ্চি নিছে, এখানে এই ইমেজটা ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করব, তখন ওই সেম জিনিসটা আমি এখানে এসে শিখাবো, যে এখানে এভাবে যাব, এখানে করব, ওরা করছে এখানে করব, এইভাবে। মানে ওদের কাজটাকে আমরা ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে আমরা আমাদের মতন এখানে শিখবো, যাতে আমরা বুঝতে পারি ওরা কেন এটা ব্যবহার করছে, ওরা কি জন্য ব্যবহার করছে, কত কালার ব্যবহার করছে, কত সাইজ ব্যবহার করছে, সব যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। আচ্ছা ভাই। আর কেউ কিছু বলবেন?
ওকে, আশা করি সবার সবকিছু বোঝা গেছে। তো ঠিক আছে, তো আমার আজকের মডিউলটা ছিল এটাই যে আমার ডিভি থিমের ব্যাক এন্ডের সমস্ত অপশন গুলো আপনাদেরকে বোঝানো। আশা করি এই অপশন গুলো বোঝা গেছে। আর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে বললাম নেক্সট দিন থেকে আমরা ডিজাইনে হাত দিব। সো এই ডিজাইন ফেজটাতে যে আমরা এই টোটাল ডিজাইন গুলো করে দেখব, এবং আশা করি নেক্সট দিন থেকে এই জিনিসগুলো আরো ভালো লাগবে। এই ডিজাইন যখন আমরা করব তখন এগুলো আরো বোঝা যাবে। আচ্ছা, এবার আজকের এই ক্লাস নিয়ে যতদূর বোঝানো হলো এবং এই যতদূর এই জিনিসগুলো দেখানো হলো, এই ক্লাস নিয়ে আপনার একটা ফিডব্যাক মতামত যেটা সেটা দিতে হবে। প্রতি ক্লাসেই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি শুধুমাত্র এই কারণে যে আমি মানুষ হিসেবে কোনো ভুল ভ্রান্তি হতে পারে, তারপর আমার বোঝানোর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, আমার কথার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, যে কোনো কোনো মাধ্যমে এগুলো থাকতেই পারে। তো আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনারা এগুলো ভালো বলতে পারবেন। আমি নিজে তো আর আমার নিজের বুঝতে পারবো না যে আমার কি সমস্যা হচ্ছে, কি ভুল হচ্ছে, বা এগুলো আরো কি ইমপ্রুভ করলে ভালো হয়। তো আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনারা এগুলো ভালো বলতে পারবেন। এই জন্য প্রতিনিয়ত আপনাদের কাছে সাজেশন চাই, আমি জিজ্ঞাসা করি। আমি এটা প্রত্যেকটা কোর্সেই করি, এটা শুধু আপনাদেরকে না। তো একটু কাইন্ডলি আপনারা এই ক্লাস শেষ করে আমাকে একটু ফিডব্যাক দিবেন যে আসলে ক্লাসটা কেমন হলো, কোনো সমস্যা আছে কিনা, তারপরে কোর্সটা কেমন লাগছে, ক্লাসগুলোর মানে বোঝানো এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার যদি কোনো সমস্যাও হয় তাহলে সেক্ষেত্রে একটা সৎ উপদেশ বা পরামর্শ যে ভাইয়া এগুলোকে এভাবে করলে ভালো হয়, বা আপনার বোঝানোটাকে এভাবে করলে আরো ভালো হয়, এরকম বিষয়গুলো যে কোনো কথা আপনারা বলতে পারেন। জি ভাই। জি ভাই না, এখন বলেন। বুঝেননি, এখন ভাই বলেন আমি কি কেমন বলবো, আপনি এত এত ক্লাস। মানে সবকিছু ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছেন, এখানে প্রশ্ন আর করতে পারতেছি না। ভাইয়া জাস্ট মাইন্ড ব্লোয়িং ক্লাস আপনার। ওরে বাবা, আপনার এই আপনার কথা বলে কথাগুলো। সবাই আবার বলবে যে জি ভাই না না ভাই আমি আসলে মানে অনেক সুন্দর লাগছে ভাই, ক্লাসটা অনেক সুন্দর লাগছে, খুবই মজার লাগছে। আর এত সুন্দর করে আসলে মজা করে কেউ শিখায় কিনা আমার জানি না, আমার জানা নাই আর কি। ভাই আমি আরেকটা কথা বলি। না, আপনি তো কোশ্চেন করেই যাচ্ছেন, আপনার পিটানো দরকার। আপনি ভাই আমার স্টুডেন্ট আমি হিসেবে। প্রশ্ন করতে পারছি না আপনাকে করার জন্য, বুঝিনি। কোশ্চেন করা ভালো। কোয়েশ্চেন পাচ্ছি না করার জন্য, মানে সবকিছু বলে দিচ্ছেন। বাবা, আর কিছু পাম জি টাম বাদ ভাইয়া বাদ থাকলে বলেন। না ভাই। ভাইয়া যা আচ্ছা, সত্যি তাই বলতেছি। ডিভিটা ভালো আপনার লাগলো ক্লাস। ডিভির থিমটা আমি যেটা বলছিলাম, ডিভি থিম কি কারো নেওয়ার ইচ্ছা আছে? যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে, যদি প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি ইনবক্স করবেন। ইনবক্স করে আমার সাথে আপনার ফর্মটা ফিল আপ করে ডিভি থিমের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে আমি আপনাদেরকে ডিভি থিমটা ডাউনলোড করে ইউজার নেম এপিআই কি সহকারে ওই ফাইলগুলো টোটাল গুলো দিয়ে দেবো, এই আর কি। এবং এটা ভাইবেন না যে আপনাদেরকে মানে অনেক বেশি চার্জ করা হচ্ছে। আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলা পছন্দও করি না। আমি মানে খুবই সত্যবাদী এবং চেষ্টা করি আমি ভালো কিছু যা বলি সেটাই করার। তা আমি আপনাদেরকে যে কথাগুলো যেভাবে বলেছিলাম সেভাবে আপনারা পাচ্ছেন তো? অন্তত এই দুইটা ক্লাসে পাইছেন তো? মিলছে তো নাকি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাইয়া। পাইছি ভাই। তো এটাই আমি সবসময় বলি যে আমি যা বলছি ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু পাবেন, তাও এর থেকে কম কিছু হবে না। আর আপনাদেরকে ডিভি থিমের কথা শুধুমাত্র 1000 বলা হচ্ছে, শুধু এটা আপনারা স্টুডেন্ট তাই। আমি এটা বাইরে আরো বেশিতে সেল করতেছি, ঠিক আছে? এটা আমি আরো বাইরে বেশিতে সেল করতেছি। এটা শুধুমাত্র আপনাদেরকে এইটাতে দেওয়া হচ্ছে, এইটা শুধুমাত্র আপনারা স্টুডেন্ট বিধায়। সে এটা নিয়ে আপনাদের সংকোচ করার কিছু নাই যে ভাই আমাদেরকে বেশি নিতেছে। আরে ভাই, আপনার চিরজীবন কাজের জন্য, সারা জীবন কাজ করার জন্য আপনি আমাকে মাত্র 1000 টাকা দিতেছেন আপনার সারা জীবনের জন্য। কে আপনাকে দিবে 1000 টাকায় ডিভি থিম লাইসেন্স সহ এবং সব এতগুলো অ্যাক্সেস? তারপরেও না আমি কেউ দিবে আপনাদেরকে না। দিয়ে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, এই একটা কাজ যদি আল্লাহর রহমতে কাজ স্বীকার করে, বাই চান্স ডিভি দিয়ে একটা কাজ করেন, তাহলে আপনি একটা কাজের মাধ্যমেই লাইসেন্স কি এপিআই কি সহ জেনুইন দিয়ে আপনি একটা কাজের মাধ্যমে $100-150 নিয়ে নিতে পারবেন। তো কথার কথা $100ও যদি নেন, $100 মানে হচ্ছে বাংলাদেশে 1000 টাকা। আপনি এই সরি 8000 টাকা। তো আমার এই 1000-এর 8 গুণ আপনি একটা কাজ করেই ইনকাম করে ফেলতে পারবেন। তো এটা নিয়ে আপনাদের চিন্তার কিছু নাই যে এটা আসলে লস হচ্ছে। যদি কেউ ভাবে যে এটা লস হচ্ছে তাহলে তার মতন বোকা আর কেউ নাই। তো এটা লসের কিছু নাই। আহ
এই যে আমরা যদি এটাতে যাই, জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া এটা তো আমাদের আহ, কিছুদিন পরে নিলে তো চলবে, এটা তো এখন আর মানে নাকতেছে না। এটা আপনাদের নেক্সট ক্লাস থেকেই তো লাগবে। আচ্ছা, আপনারা মানে হ্যাঁ। পরে নিলেও পারেন, সেটা তো কোনো সমস্যা নাই। আমি নেক্সট ক্লাস থেকে ডিজাইন গুলোতে হাত দেবো, মানে এই ডিজাইন গুলো কি আপনারা তো ফ্রিতে পাবেন না, তাই না? So, আপনাদের যখন প্রয়োজন মনে হবে তখন সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, সমস্যা নাই। এটা আপনাদের একদমই সম্পূর্ণ নিজস্ব মানে ইচ্ছা। আমার দরকার হচ্ছে কোর্সটাকে করানো, আমি কোর্সটা করাচ্ছি এখানে, আমার কোনো মানে এক্সট্রা কোনো আমাদের ইয়া নাই। এখানে আপনার যেটা মনে হবে যে না আমার এখন দরকার কাজের জন্য বা আমার এই জিনিসগুলো দরকার, তখন সেক্ষেত্রে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? ভাইয়া আমার কিছুদিন পরে নিলেও চলবে, কারণ আমার এই এই এ- এই সবগুলো টেমপ্লেট করা আছে, লেআউট গুলা ডাউনলোড করা হ্যাঁ, আছে। তো ওইটাই তো বিষয়, যার যতটুকু যেভাবে লাগবে তখন সে সেভাবে নেবেন। আপনার যদি মনে হয় যে আমার এপিআই কি ইউজার নেম সহ লাগবে, তখন সেক্ষেত্রে আপনি ওটা নেবেন। ডাউনলোড করা এটা তো কোনো বিষয় না, যেমন এখান থেকে ডাউনলোড করে নিলেন, এটা ব্যবহার করলেন, এটা আলাদা জিনিস। আর আপনি ফ্র্যাঙ্কলি এখান থেকে যখন এপিআই কি ইউজার নেম দিয়ে ব্যবহার করতেছেন জেনুইন প্রোডাক্ট আপডেট সহ, সেটা আলাদা জিনিস। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো ক্লাস এত দূরই ছিল। অনেকক্ষণ কথা বললাম, সেই সন্ধ্যা 6টা, সোয়া 6টা থেকে ক্লাস নিতেছি। আপনাদের এর আগে ওই যে এলিমেন্টারের ক্লাস চলে, তারপর আপনাদের ডিভির ক্লাসটা। তো এতক্ষণ ধরে টানা কথা বলে বুঝাইলে আসলে গলার অবস্থা ঠিক থাকে না। আহ, তো কষ্ট করতেছি, আপনারাও ভালো কিছু করেন। আমি কোনো অংশেই আপনাদেরকে মানে আমার পেইড স্টুডেন্ট থেকে কম ভাবি না, বা ভাবতেছিও না। না হলে হয়তো হেলাফেলা করে এক একটা এক এক রকম ভাবে ইচ্ছা মতন এতটুকু এতটুকু করে ছেড়ে দিতাম। তো আসলে এখানে আমার পেইড স্টুডেন্টও আছে, ওই যে মোর্শেদ সাহেব আছে, তারপরে আরো কয়েকজন আছে মনে হয়, এরা সবাই জানে যে ভাইয়া কিরকম বা আমি কিভাবে ক্লাস নেই। তা আপনারা ভাই আমি আপনার সবগুলো ইউটিউব ভিডিও দেখে ফেলছি। খুব ভালো করছেন, আপনি তো ফাইবারে গিগ খুলেও বসে আমি আছেন। ডিবি গুলো আগে থেকে 2-1 বার দেখছি। এটা কে সুযোগ করে আমি দিচ্ছে? এবার আপনাকে আমি একটা access 4টা দিচ্ছি 5টা বলেই তো ভিডিও আপনি দেখেছি। করতে পারছেন। আপনাকে তো বলেই দিছি 5টা যে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে বলেই তো আপনি এগুলো করতে পারছেন। তো যাক, ভালো কিছু করেন। আপনার কোর্স শুরু হবে মোটামুটি 3 থেকে 4 তারিখে, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো ঠিক আছে, আশা করি নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বারবার একটাই রিকোয়েস্ট করছি, সবাই এগুলো একটু চর্চা করেন, একটু বেশি বেশি করে চর্চা করেন, জিনিসগুলোকে ঘাটাঘাটি করেন। এই কয়টা দিন আমি যে কয়দিন সময় দিতেছি আপনাদেরকে, এই সময়গুলোকে কাজে লাগায় আমার কাছ থেকে এই জিনিসগুলো ভালো করে শিখে নেন। আমার কাছে যত শিখবেন, যত রিসোর্স নেবেন, যত কিছু করবেন, আমি তত বেশি খুশি হব, তত বেশি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ভালো কিছু করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।